আচ্ছা, এখন পর্যন্ত বস আমরা কি কি পড়ালেখা করেছি বলেন তো? এখন পর্যন্ত আমরা ধরেন ধারাবাহিক ভাবে একটু বলার চেষ্টা করি কি কি পড়ালেখার চেষ্টা করেছি। সেটা হলো আমরা আহ মেটা অ্যাডস, অকশন প্রসেস, তাই না, বা আন্ডারস্ট্যান্ডিং মেটা অ্যাডস। তারপরে হচ্ছে যে আমরা আহ তারপরে আমরা কি পড়েছি বস? বিডিং পড়েছি। তারপরে হচ্ছে আমরা কি পড়েছি ভাই? সিবিও এবিও পড়েছি। তারপরে আমরা কি পড়েছি ভাই? পিকজেল এন্ড, একটু হেল্প করেন। কাপি পড়েছি। তারপরে হচ্ছে কি পড়েছি ভাই আর? অডিয়েন্স পড়েছি। ফেসবুক শপ, হ্যাঁ, ফেসবুক শপ, বস ক্যাটালগ। ক্যাটালগ। সব সব ক্যাটালগ। এর মধ্যে আরো ব্রেকডাউন করা যায় বা লিখলাম শপ এন্ড গোডাউন। ফানেল আছে। আমরা ফানেলের, হ্যাঁ ফানেল ডিসকাস করেছি বাট ইয়ে করে, এগুলোই তো না, এগুলোই না পড়ালেখা করছি। তারপরে ফেসবুক পেজ ক্রিয়েশন, তারপরে হলো পেজ সেটআপ অপটিমাইজেশন, তারপরে হলো মেটা বিজনেস, অ্যাড ম্যানেজার, ইয়েস। বিজনেস সুইট। হ্যাঁ, এন্ড বিজনেস। অ্যাড ক্যাম্পেইন, ওটা তো ফেসবুক না, অ্যাড ক্যাম্পেইন। ওগুলো কিছু না আর কি। এগুলো আমরা পড়ালেখা করছি তাই না? মোটামুটি যদি বলেন তাহলে হচ্ছে আমরা এই যে আমরা পড়ালেখা করেছি না, এটা মেটার জাস্ট বিষয়গুলো খুঁটিনাটি আমরা জানার চেষ্টা করেছি আর কি। আজকে থেকে আমরা যেটা শুরু করব সেটা হলো যে একটা ক্যাম্পেইন প্ল্যান কিভাবে করতে হয়, একটা ক্যাম্পেইন প্ল্যানিং অনুযায়ী ফানেল ওয়াইজ কিভাবে ক্যাম্পেইন প্ল্যান করতে হয়। তারপরে ধরেন প্রত্যেকটা ফানেলে কোন ধরনের যেমন ধরেন এখন তো একটু কন্টেন্টে বেশি গুরুত্ব দেওয়া লাগতেছে, অডিয়েন্স ফডিয়েন্স আমরা জানি। হ্যাঁ, তো ক্যাম্পেইনে ধরেন কন্টেন্ট প্ল্যান গুলো কিভাবে করতে হয়। একটা ক্যাম্প ধরেন যখন আমরা একটা নতুন বিজনেস যদি হয়, তাহলে সেই ধরনের বিজনেসের ক্ষেত্রে আমরা ফানেলটা কিরকম করব। ধরো আমার বিজনেসে মোটামুটি ডাটা আছে, আমার পেজে লাইক ফাইক আছে, আমার ওয়েবসাইটে মোটামুটি ভিজিটর টিজিটর আছে, আমি সেল টেল করছি। এই ক্ষেত্রে আমরা ফানেলিংটা কেমন করব, কোন ধরনের কন্টেন্ট থাকবে, এই সব বিষয় নিয়ে একটু আলোচনা করবো আর কি। হ্যাঁ, এরপরে আমরা ফানেল ক্রিয়েশনে চলে যাব, দেন রিপোর্টিং, দেন অপটিমাইজেশন, দেন আর কি আছে ভাই, এই তো মোটামুটি হয়ে যাবে আর কি। ঠিক আছে স্যার, তো আমরা একটু পড়ালেখার চেষ্টা করি আর কি। আমি একটু রিকল করব, আমি একটু রিকল করি যদি দেখেন জিনিসটা। আমরা যখন কোনো একটা ক্যাম্পেইন প্ল্যান করতে যাই, তখন হচ্ছে যে আমাদের প্রথম যে বিষয়গুলো মাথায় রাখা দরকার সেটা হলো যে এই বিজনেসটা কি নতুন নাকি এই বিজনেসটা পুরাতন। যদি নতুন হয় তাহলে আমরা এক ধরনের স্ট্র্যাটেজি করব। যদি পুরাতন হয় বা কিছুদিন একটা ধরেন এক দুই চার $5,000 খরচ করছে, বা 500 $1,000 খরচ করছে, $2,000 খরচ করছে, মোটামুটি পর্যাপ্ত ডেটা আছে, তখন হচ্ছে যে আমরা এক ধরনের স্ট্র্যাটেজি করবো আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, তো যখন আমরা, ধরো আমি বুঝে ফেললাম যে আমার এই বিজনেস আমরা ধরে নিচ্ছি একদম নতুন। হ্যাঁ, যদি ইয়া হয় তাহলে কোন জায়গা থেকে বাদ দেবো সেটা আপনি নিজেই বুঝে যাবেন আর কি। তো ধরে নিচ্ছি আমাদের বিজনেসটা একদম নতুন, মোটামুটি পেজটেজ আমরা নতুন, ওয়েবসাইট টেক নতুন, হ্যাঁ সবকিছুই নতুন আর কি। আমরা একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতেছি, যে প্রোডাক্টের মোটামুটি আমরা ওই যে এই অ্যানালাইসিস টাইসিস গুলো আমাদের করা শেষ আর কি। হ্যাঁ, মোটামুটি আমাদের অডিয়েন্স কারা আমরা জানি, হ্যাঁ আমাদের সব ক্যাটালগ ক্রিয়েট, ঠিক আছে, পেজের সেটা পিক্সেল ফিক্সেল অমুক তমুক সব এগুলো কিন্তু আমরা ইনফ্রাস্ট্রাকচার সেট আপের মধ্যেই বলছি আর কি। হ্যাঁ, টেকনিক্যাল পার্ট, টেকনিক্যাল পার্ট এগুলো যা আমরা শিখছি সব টেকনিক্যাল পার্ট। এবং এর সাথে কিছু কথা যেহেতু হয়েছে,
যে টেকনিক্যাল টেকনিক্যাল পার্টটাও তো আসলে থিওরিটিক্যাল পার্ট থেকেই আসছে, তাই না? বা মূল মার্কেটিং এর বিষয় থেকেই আসলে আসছে, সেইভাবেই এই জিনিসগুলো সাজানো হয়েছে। ঠিক আছে, তো আমরা ধরো, আমরা যদি এই জিনিসটা একটু চিন্তা করি আর কি, একটু দেখেন যে আমরা যদি ওই ফানেলের কথা যেগুলো বলেছিলাম একটু রিকল করি আর কি। যেমন ধরো আমরা যখন কোনো একটা ক্যাম্পেইন, আমরা যখন কোনো একটা বিজনেসের কথা চিন্তা করি, তখনই কিন্তু আমরা আমাদের অডিয়েন্সকে চিন্তা করেই ওই প্রোডাক্টটা নিয়ে আসি আর কি, তাই না? কিরকম? ধরেন ওই যে আমরা উদাহরণ দিয়েছিলাম যে ভাই ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে আমাদের আসলে খুব সমস্যা, কারণ ওখানে প্রচন্ড জ্যাম ফ্যাম অমুক তমুক। তো পাঠাও সেখানে তখন এ গ্রুপ অফ পিপল যাদের একটা পেইন পয়েন্ট ছিল, একটা প্রবলেম ছিল। পেইন পয়েন্ট মানে কি? ব্যথা, ব্যথা। ঠিক আছে, তো পেইন পয়েন্টটা কি? যে ঢাকা শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, পেইন পয়েন্ট আর প্রবলেম একই কথা। গ্রুপ অফ পিপুলের প্রবলেম আর পেইন পয়েন্ট একই কথা। যে ভাই তারা ঢাকা শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে তাদের খুব সমস্যা, কারণ সময় লাগে। তখন ওই বাইক আসলো, তাই না? পাঠাও রাইড যেটা বাইকের মাধ্যমে করা শুরু করলো, তাই না? তার মানে ওরা যখন এই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে চিন্তা করেছে, তখনই কিন্তু চিন্তা করছে যে না, এটা তো 70 বছরের বুড়া তো আমার এই অ্যাপ ইউজ করতে পারবে না। আবার যাদের বয়স হচ্ছে ধরো 14-15 বছর, এদেরও তো মোবাইল বাবা মা দেবে না। তাহলে আমাদের কারা কাস্টমার? আমার কাস্টমার যারা একটু মোটামুটি এই জগতের সাথে চলে, মোবাইল মোবাইল আছে, পাশাপাশি শিক্ষিত, শিক্ষিতর মধ্যে আবার চাকরিজীবী হতে পারে, স্টুডেন্ট হতে পারে, তাই না? ব্যবসায়ী হতে পারে, ব্যবসায়ী, হ্যাঁ ব্যবসায়ী হতে পারে, ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ীদের তো নিজেদেরই গাড়ি থাকে। তো আহ এই ধরনের, ধরো এটা ব্রেক প্রথমে চিন্তা করছে যে এই মানুষ, শিক্ষিত মানুষ যারা মোবাইল অ্যাপ রান করে, ধরো 18 থেকে 55 ইয়ার্স, এদের মধ্যে যারা আছে তারা এরপরে তারা আরেকবার ব্রেকডাউন করছে, তারা চাকরিজীবী হতে পারে, ব্যবসায়ী হতে পারে, স্টুডেন্ট হতে পারে, আর অনেক কিছুই হতে পারে। ঠিক আছে স্যার, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করছে আর কিছু তাদের জন্য। তো আমরা ধরো সেই মানুষগুলোই আসলে এরা, এরা কি বাংলাদেশে 18 কোটি মানুষ না, সেই মানুষগুলো। তো প্রথমে তুমি যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে আসছো সেটাকে অ্যাওয়ার করতে হবে এদের কাছে যে ভাই তোমাদের এখন ওই পেইন পয়েন্ট খুঁজে বের করা, যে ভাই তোমাদের এখন ঢাকা শহর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার কোনো সমস্যা নেই, যে পাঠাও রাইড ইউজ কর। কাদের কাছে? এদের কাছে। তখন ওরা কম্পেয়ার মিলাবে, ও তাই তো, আমার তো এই প্রবলেম আছে। ঠিক আছে, এরপরে এই জায়গাটা আমরা আরো কাজ করতে পারি, আরো করতে পারি, এখন এই পাঠাও অ্যাপটা আসলে ইউজ করবে কিভাবে, এটাও তো আসলে শেখাতে হবে, তাই না? তার মানে একটা হচ্ছে অ্যাওয়ার বা ইনফরমেটিভ কন্টেন্ট, আর একটা হলো যে এডুকেশনাল কন্টেন্ট। তাকে আসলে শিখাতে হবে যে এই অ্যাপটা প্রথমে ডাউনলোড করবা, তারপরে সেখানে সাইন আপ করবা, তারপরে ভাই তুমি কোথায় যেতে চাও ওই সার্চ বারে ক্লিক করো যে আমি ভাই, আমি এখানে এখন আছি, আমি রামপুরা আছি, আমি যেতে চাই হচ্ছে যে উত্তরা। সে সার্চ দিবা, তারপরে ইয়া করবে, এত টাকা কাটবে, ওখানে যা শেষ করবা তুমি টাকা। এই যে এডুকেশনাল কন্টেন্ট বা বিকাশ এই ধরনের কাজগুলো করে দেখেন, নিজের বিকাশ নিজে করো। আফরান নিশু নাকি একটা ইয়া দেয় না, যে ভাই নিজের বিকাশ এখন নিজে করো, কিভাবে একটা। তারপরে ভাই তুমি বিকাশে ডিপিএস করছো, এফডিআর করছো, অমুক করছো তমুক, এগুলো কিন্তু এডুকেশনাল কন্টেন্ট দেয় আর কি, তাই না? আচ্ছা, গেল। সো পেন পয়েন্ট করলাম, এডুকেশনাল কন্টেন্ট দিলাম, ইনফরমেটিভ কন্টেন্ট দিলাম, দিতে পারি দিলাম। এখান থেকে ধরেন সবাই যে এখানে আসবে তা না, দেখেন এখানে অনেক মানুষ, সেখান থেকে কিছু মানুষ এখানে আসছে, তাই না? এইবার এদেরকে ধরো আমরা চিন্তা করব, যদি কন্টেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, যে এরা অলরেডি আমার বিজনেস সম্পর্কে অ্যাওয়ার হলো, দেন এখান থেকে এই মানুষগুলোকে আমরা নিয়ে আসলাম। এই মানুষগুলোকে জাস্ট আমরা বলার চেষ্টা করব যে ভাই এই অ্যাপটা অলরেডি ধরো তোমার, এই ধরো অলরেডি ধরো 5,000 মানুষ ইউজ করতেছে, হতে পারে। অথবা ধরো এদেরকে মানে ট্রাস্টের জায়গাটা তৈরি করবো এখানে, ক্রেডিবিলিটি কোম্পানির, হ্যাঁ। তারপরে তাকে আমরা বলতে পারি যে ভাই তুমি সকালবেলা অফিসে যাও, ইটস এ প্রবলেম, সকালবেলা অফিসে যাও দেরি হয় যেতে, কোনো সমস্যা নেই ভাই, পাঠাও রাইড নাও। আমি তখন বলতে চাই যে ভাই তুই আমার প্রোডাক্ট বা সার্ভিসটা কনসিডার কর, দেন আমার এরকম। এই যে আমি একটা উদাহরণ দিচ্ছি না, আপনি আপনার প্রোডাক্টের ক্ষেত্রে এভাবে থিঙ্কিং করবেন আর কি, তাহলে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, আদারওয়াইজ করবেন না। ঠিক আছে স্যার? সো এটা আমরা বললাম। হুম, বলার পরে দেন এখানে কেউ একজন ব্যবহার করছে, কেউ একজন রিভিউ দিয়ে দিল, আরে
কালকে একটা জ্যামে বসে আছি, তা আছি, হঠাৎ করে পাঠাও রাইডে উঠলাম, মানে অফিসে যাওয়ার কথা 2 ঘন্টা পরে 1 ঘন্টা আগেই চলে গেলাম আর কি, এরকম একটা ভাব। ধরেন রিভিউ, এই রিভিউ টিভিউ গুলো দিলে তখন ট্রাস্টের জায়গাটা তৈরি হয়। এই ক্ষেত্রে আমরা চাই যে ভাই তুই আমার ওয়েবসাইটে আয়, আমার প্রোডাক্ট বা সার্ভিস দেখে, তারপরে ভালো লাগলে তুই একটু এক্সপ্লোর কর, ঠিক আছে স্যার। দেন এখান থেকে সবাই যে আসবে তা না, দেখেন আরো কমে গেল, ঠিক আছে। এরপরে যে মানুষগুলো রেসপন্স করেছে, মানে আমার ওয়েবসাইটে এসেছে, ওই যে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করলাম, এবার আমরা তাদেরকে বলি যে ভাইয়া, সকালবেলা তুমি যে অফিসে যাচ্ছ বা কলেজে যাচ্ছ বা তুমি যেখানেই যাচ্ছ, তোমার জন্য 20% ডিসকাউন্ট ফার্স্ট রাইডে বা সেকেন্ড রাইডে, বা তোমার জন্য এটা। তখনই এই মানুষগুলো থেকে, তখন হচ্ছে যে এখান থেকে ভাই 2-4 জন ধরেন কাস্টমার হয়ে গেল। তো ধরেন এখানে 5 জন ছিল, 5 জন থেকে আপনার 3 জন কাস্টমার হয়ে গেছে। এই মানুষগুলোকে আবার আপনাকে বারবার বাই করাতে হবে যে ভাই তুই প্রতিদিন অফিসে যাস না, বাসে আর যাস না, তুই বারবার এই 3 জনকে আমরা বলবো যে ভাই তুই হচ্ছে ইয়া করবি, আমাদের এই পাঠাওর আইডি ব্যবহার করবি, ধরেন পাঠাওর আইডি। তখন আমরা এদেরকে বিভিন্ন ধরনের ইয়া করতে পারি যে ভাই ওই যে রয়্যাল কি লয়্যালটি প্রোগ্রাম না, অনুগত হওয়া আর কি, লয়্যালটি প্রোগ্রাম, যে ঠিক আছে ভাই তোর পার রাইডে 100 পয়েন্ট করে অ্যাড হবে, যখন 500 পয়েন্ট হবে তখন তুই একটা রাইড ফ্রি পাবি, ধরেন। এখন আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে থিঙ্কিং করতে পারেন আর কি, দ্যাট ইজ দ্য রিটেনশন, ঠিক আছে স্যার। এইভাবে আর কি। তার মানে দেখেন, এইখানে এক টোনে আমরা কথা বললাম, এখানে এক টোনে আমরা কথা বললাম, এখানে এক টোনে আমরা কথা বললাম, এখানে আর এক টোনে কথা বলতেছি। সো এই যে এক এক টোনে কথা বলতেছি এবং এক এক সময় এক এক ভাবে তাকে আমরা মোটিভেট করার চেষ্টা করতেছি, এইভাবে যদি আমরা কন্টেন্ট তৈরি করি তাহলে কন্টেন্ট হয়ে গেল, ঠিক আছে স্যার। আরো অনেক কিছুর হেল্প নেবো, আসতেছি দেখেন। আচ্ছা, তো এইটা আমরা বুঝে গেলাম। এখন ধরো আমরা একটা ক্যাম্পেইন প্ল্যান করবো, তাহলে ক্যাম্পেইন প্ল্যান আমাদের যখন করতে হবে তখন কি আমরা আন্দাজ একটা করবো নাকি, না, এই ফানেল ওয়াইজই করতে হবে। কারণ এই ক্যাম্পেইনে আমার মূল উদ্দেশ্য যে ভাই আমি মানুষকে শুধু জানাতে চাই, তার মানে আমার অ্যাডটা কতজন মানুষ দেখেছে বা কতজন মানুষের কাছে আমার অ্যাডটা গেছে, তাই না? একটা মানুষ অ্যাড কতবার দেখেছে, মানে ইমপ্রেশন কতগুলো হয়েছে, এবং ইউনিক রিচ কত হয়েছে, এটাই এখানকার আমার কেপিআই। আমি যদি $1 1000 মানুষের কাছে পৌঁছাতে পারি, কম বেশি হতে পারে, প্লাস মাইনাস, কান্ট্রি ভেদে বা ইসে ভেদে, 1000 মানুষের কাছে পৌঁছাতে পারি, 1000 বা এই 1500, 2000, 3000 বার আমি যদি আমার একটা দেখাতে পারি, তাহলে আমি এই ক্যাম্পেইনে এখানে সাকসেস। কোনো সেল টেল আমি আশা করি না, তারপরে 2-1 জন এখানে আসতে পারে। এরপরে ধরো এখানে আমি যে ক্যাম্পেইনটা করতেছি, এখানে আমরা আসলে ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন করি। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে ভাই এখানে আমার মূল কেপিআই যে আমার ওয়েবসাইট, আমার এই অ্যাডটাতে কতজন মানুষ ক্লিক করেছে এবং আমার ওয়েবসাইটে এসেছে, আমার ওয়েবসাইটের ফুল পেজটা ভিজিট করেছে। এখানে আমরা ভিডিও দিতে পারি, এখানে আমার একটা কেপিআই হতে পারে যে আমি একটা, ধরো এখানে আমি একটা ভিডিও দিয়েছি, একটা সিঙ্গেল ইমেজ দিয়েছি, তো আমার একটা কতবার দেখেছে, অথবা আমরা এই যে ভিডিওটা দিয়েছি, এই ভিডিওটা ধরো 30 সেকেন্ডের একটা ভিডিও দিয়েছি, এই 30 সেকেন্ডের ভিডিও কতজন মানুষ দেখেছে এবং কতটুকু দেখেছে, 5%, বা ধরো 5%, 50%, 75%, 100%, কে কত পার্সেন্ট দেখেছে সেটার উপর আমরা কেপিআই নির্ধারণ করবো, ঠিক আছে স্যার। আর এখানে আমার ওয়েবসাইটে আইসা কতজন ফুল পেজটা ভিজিট করেছে, হ্যাঁ, ধরো একদম পেজের উপর থেকে নিচ পর্যন্ত ভিজিট করেছে কতজন, ওই যে আমরা একটা ইয়ে করেছি না, আমরা হচ্ছে যে ওই যে আমরা এটা কি দেখাইনি মনে হয় না, তো দেখালে ভালো হতো, অসুবিধা মানে দেখাইনি না, আমরা আমাদের ওয়েবসাইটের কে কত পার্সেন্ট ভিজিট করছে ওইটা, এটাকে আমরা পিক্সেলের সময় ট্র্যাকিং দেখাইছিলাম, দেখেছি কিনা জানি না, যদি দেখাই থাকি তাহলে এটা আমাদের একটা কেপিআই, যে আমি দেখলাম যে আমার ওয়েবসাইটে 100 মানুষ আসছে, তার মধ্যে 70 জন মানুষ আমার ওয়েবসাইটের একদম টপ টু বটম, মানে টপ টু বটম বলতে একটা সিঙ্গেল পেজ যেটা আমার ল্যান্ডিং পেজ হবে, ওই ল্যান্ডিং পেজের ফার্স্ট পেজ থেকে একদম লাস্ট, মানে ফার্স্ট টু লাস্ট, হেডার থেকে ফুটার পর্যন্ত করেছে 70 জন মানুষ, আর 30 জন মানুষ 30% পেজ এরকম স্ক্রল করেই থেমে গেছে, ঠিক আছে স্যার। সো এটাও একটা কেপিআই হতে পারে। পাশাপাশি কতজন ক্লিক করলো, সিটিআর কত কত, ধরো যে তুমি একটা 3% সিটিআর ইজ স্ট্যান্ডার্ড, তাই না? তুমি দেখা যাচ্ছে পাচ্ছ এরকম, তার মানে তুমি যে কন্টেন্ট দিচ্ছ সেটা ভালো নাও হতে পারে। তো এগুলো আমরা ডাটা অ্যানালাইসিসের সময় দেখবো আর কি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দেখানো হয়নি, দেখাবো, এটা ব্যাপার না, 2-3 সেকেন্ডের কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে এসে আমরা চাই
এইখানে এসে আমরা কি চাই যে কতগুলো সেল জেনারেট হলো, কতগুলো লিড জেনারেট হলো, যেটাকে আমরা বলছি কনভার্সন কতজন হলো। ই কমার্স যদি হয়, কতটা সেল জেনারেট হয়েছে। ধরো আমার 100 জন ওয়েবসাইটে আসছে, সেখান থেকে আমার 5টা সেল হয়েছে, বা 3টা, 3% কনভার্সন রেট, ভেরি গুড স্ট্যান্ডার্ড। ঠিক আছে, 3টে সেল হয়েছে, ভেরি গুড, ওকে, ঠিক আছে স্যার। তার মানে এখানে হচ্ছে কনভার্সন রেট কত, তাই না, সিভিআর, অ্যাজ ওয়েল এজ কনভার্সন ভ্যালু কত, মানে কত টাকার রেভিনিউ জেনারেট করো, সেটা ইম্পর্টেন্ট, তাই না? যে ভাই আমার ঠিক আছে, 100 জনে 3জন সেল হয়েছে, 3জনে $3000 সেল হয়েছে। সো 3টা সেল হয়েছে এবং $3000 সম পরিমাণের সেল জেনারেট করছি, এখানকার মানে কেপিআই এটা। যদি এগুলো হয়, ইটস গুড। আমরা ডাটা অ্যানালাইসিসের সময় শিখবো যে স্ট্যান্ডার্ড কি, কত পাইছি, তাহলে কোথায় প্রবলেম আছে সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। ঠিক আছে স্যার। রিটেনশন একই, জাস্ট হচ্ছে আমাদের রিপিট পারচেজ রেট আমাদের বাড়ানো। ধরো এখানকার এখানকার আমাদের হচ্ছে যে 20 to 40% হচ্ছে রিপিট পারচেজ রেট স্ট্যান্ডার্ড, বাট এটা কান্ট্রি ভেদে, প্রোডাক্ট বা সার্ভিস ভেদে ইয়া হতে পারে, বাট মিনিমাম রিপিট 20% হতে হবে। তো ধরো যে আমি দেখলাম যে আমার রিপিট পারচেজ রেট, আরপিআর মনে হয় বলে, হ্যাঁ। তো আরপিআর রেটটা কেমন? যদি আরপিআর রেট ভালো হয়, ঠিক আছে ভাই, 20 নিচে, তার মানে সামথিং রং, আমার প্রোডাক্ট ভালো না, আমার সার্ভিস ভালো না। তাহলে আমাকে আবার ডিফারেন্ট স্ট্র্যাটেজি করতে হবে যে কিভাবে আমি রিপিট পারচেস, আমার যে এক্সিস্টিং কাস্টমার তাদের কাছ থেকে সেল জেনারেট করে ফেলতে পারি। ঠিক আছে স্যার, এই হচ্ছে আমাদের মূল বক্তব্য। একটা সেকেন্ড বস। এবার আমরা আসি যে যখন আমরা একটা, ধরো আমরা টপ অফ দা ফানেলে, হ্যাঁ, এ আসার কারণে প্রেজেন্টেশন টেশন বানানো এত সুবিধা হয়েছে ভাই, উফ, কত কষ্ট করছে জীবন। ধরেন এখন ধরো আমাদের একদম নিউ বিজনেস, তাই না? তো নিউ বিজনেস যখন, তখন আসলে আমরা, যদি নিউ বিজনেস হয় তাহলে ধরেন আমাদের আসলে এই 3টা স্টেজই মেনটেন করা উচিত, বা এই 4টে স্টেজই মেনটেন করা উচিত। যদি ধরো যে এখন ধরো ধরো ফেসবুক মোটামুটি খুব ভালো বোঝে সবকিছু, হ্যাঁ। তো যদি এখন আসলে ফানেলটা খুব শর্ট হয়ে গেছে, জাস্ট অ্যাওয়ার করো, এরপরে ভাই ডিরেক্ট সেলস মারো, কারণ ফেসবুক নিজে এখন বুঝে যায় যে কার মাল দরকার, কার দরকার না, জাস্ট অ্যাওয়ার করা মানে এই যে এই স্টেজে আমরা যেটা করি আর কি, মানে ক্রেডিবিলিটির জায়গাটা তৈরি করা আর কি। ঠিক আছে স্যার। বাট যদি একদম নিউ বিজনেস হয়, তাহলে ধরেন আমরা এই 4টা স্টেজই করবো। এই স্টেজের মধ্যেও কিন্তু আবার ছোট ছোট অনেক ভাগ করা যায় আর কি। আপাতত ধরেন এটা আমার দরকার নেই, এটা এক সময় বুঝবেন আর কি। তো ধরেন 4টে স্টেজই করবো। এখন ধরেন বিজনেসটা নিউ না, কিছুদিন রান করতেছে, তখন আমরা এখান থেকেও শুরু করতে পারি, মানে ফানেলিং স্টেজ এখান থেকেও হতে পারে আর কি। ঠিক আছে স্যার, একবারে কনসিডারেশন স্টেজ থেকে শুরু করবো, মিডল অফ দ্য ফানেল থেকে, দেন কনভার্সন রিটেনশন করে বের হয়ে যাবো। আর যদি নিউ বিজনেস হয় তাহলে একদম অ্যাওয়ারনেস থেকে শুরু করে এরকম আর কি। বাট এটা কতদিন, এখন এখানে প্রশ্ন থাকে যে ভাই আমার তো বিজনেসটা আসলে আমি কতদিন পর্যন্ত আসলে অ্যাওয়ারনেস থাকবো? ঠিক আছে ভাই, আপনি ধরেন 3 মাস 4 মাস করেন, মানে এখন 3-4 মাস করেন, ধরেন পার ডে আপনার বাজেট ভাই $1, তাহলে তো হবে না। মানে একটা পর্যাপ্ত ডেটা দরকার, হ্যাঁ। 5,000, 10,000, 50,000 ভিজিটর আপনার আসছে, তখন থেকে আপনি অ্যাওয়ারনেস স্টেজ বাদ দিলেন। ঠিক আছে, তখন কনসিডারেশন চলে যান আর কি। তখন আসলে সে বুঝতে পারে যে আসলে এর কাস্টমার কারা, এই এই ওয়েবসাইট, এই বিজনেসের কাস্টমার আসলে কারা। তখন আপনি আস্তে 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 আগাইতে যাবেন আর কি। ঠিক আছে স্যার। তো এখন আমরা ধরে নিলাম যে টপ অফ দা ফানেলে যখন আমরা ইয়া করি, তখন দেখেন যে এখানেও ধরেন কিছু জিনিস আছে ইয়া, হ্যাঁ, এগুলো ধরেন আমি এখন ধরেন খুব সহজ আর কি, যে এই সমস্ত প্রেজেন্টেশন বানানো আর কিছু ডাটা দিয়ে দিলে সুন্দর করে বানায় দেয়। তো এখানে কিছু কথাবার্তা দেখেন যে, তার মানে অ্যাওয়ারনেস স্টেজে আমরা কি করি ভাই? অ্যাওয়ারনেস স্টেজে আসলে আমরা ওই যে আমরা অ্যাওয়ার করি যে ভাই আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি, যেটা ঢাকা শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সহজে চলে যায় আর কি, জাস্ট ইন্ট্রোডিউস করা কাস্টমারদের সামনে। ঠিক আছে স্যার। সেই ক্ষেত্রে যখন আমরা একটা ক্যাম্পেইন প্ল্যান করি, যে আমরা টপ অফ দ্য ফানেলের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি করতেছি, সেখানে আমরা একটা, দুইটা, 3টা ক্যাম্পেইন করতে পারি, কোনো সমস্যা নেই। অথবা একটা ক্যাম্পেইন করেই আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্স দিয়ে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিয়েটিভ দিয়ে চেষ্টা করতে পারি। এখন আর ওই 4-5টা ক্যাম্পেইনের নো নিড, একটাই ক্যাম্পেইন করেন ভাই। অডিয়েন্স, ওই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আসলে আমরা ব্যবহার করব দিন শেষে। ঠিক আছে।
আর ওই যে ইয়া দিয়ে দিব, সিগন্যাল দিয়ে দিব, কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে সিগন্যাল দিব, অ্যাজ ওয়েল অ্যাজ ভাই তুমি ইন্টারেস্ট ফিন্টারেস্ট গুলো দিয়ে দিতে পারো প্রথম অবস্থাতে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। তো সেক্ষেত্রে আমাদের মূল অবজেক্টিভ যে ভাই আমরা অ্যাওয়ার করতে চাই, রিস্ক করাও কিন্তু অ্যাওয়ার, ভিডিও ভিউজ আসলে অ্যাওয়ার। তো এখানে ধরেন আমরা মূলত অবজেক্টিভ ইজ অ্যাওয়ারনেস করা। সেখানে ধরেন আমরা তিনটা অ্যাড তৈরি, একটা সিঙ্গেল ইমেজ দিলাম, আর একটা ধরো আমরা ভিডিও ভিডিও একটা তৈরি করলাম, দিয়ে এখানে আমরা দুইটাও ইয়ে করতে পারি, দুইটা অ্যাড সেট করতে পারি, একটাতে ভিডিও দিলাম আর একটা ধরো সিঙ্গেল ইমেজ দিলাম, দিয়ে আমরা রান করলাম আর কি। ঠিক আছে স্যার, অবজেক্টিভ। তাহলে প্রথম কাজ কি একটা ক্যাম্পেইন প্ল্যানিং এ, যে আমরা কোন ফানেলের জন্য আমার স্ট্র্যাটেজিটা সাজাচ্ছি, কিসের উপর ডিপেন্ড করে আমার ফানেলিং হবে, যে ভাই আমার এই বিজনেসটা কি নতুন না পুরাতন। যদি নতুন হয় ভাই অ্যাওয়ারনেস দিয়ে শুরু করে, যদি না হয় কনসিডারেশন থেকে শুরু করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার, প্রথম। এরপরে হচ্ছে আমরা তো প্রাথমিক একটা অডিয়েন্স তৈরি করেছিলাম, বা আমাদের আমাদের ভাবনায় আছে যে আমার যারা শিক্ষিত মানুষ, যাদের বয়স 18 বা 20 থেকে 55 বছর বয়স, যারা ঢাকা শহরের বিজনেসম্যান ব্যবসায়ী, এরকম একটা চিন্তা ভাবনা আছে না? এখন আসলে আমাদের খুঁজে বের করা এই অডিয়েন্সটা ফেসবুকে আছে, তাদেরকে খুঁজে বের করা। তো সেই ক্ষেত্রে আসলে এখানে যে অফকোর্স আমরা ব্রড টার্গেটিং করব, যে এখন, হ্যাঁ, এখন না আসলে সবসময় ব্রড টার্গেটিং এ আমরা করতাম, একটা সময় ছিল আমরা এই ফাও গল্পগুলো করতাম আর কি, দিন শেষে এই জায়গায় আসছে সবাই। বাট অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সই করবো, কিন্তু সেটাকে আমরা বলছি হচ্ছে কোল্ড অডিয়েন্স। কেন? কারণ এই মানুষগুলো আমার ব্র্যান্ড সম্পর্কে জানে না, আমাকে তারা কেয়ার করে না। আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সই ব্যবহার করব, কিছু ইন্টারেস্ট দিয়ে দিব, যেটা আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের মধ্যে কিছু সিগন্যাল, কিছু ইন্টারেস্ট আমরা দিয়ে দিতে পারি না, ওইগুলো দিয়ে দেবো, যাতে আমার মোটামুটি আমার যে মানুষগুলোর কাছে আমি আসলে যাচ্ছি তাদের কাছেই যায় আর কি। ঠিক আছে স্যার, দ্যাট ইজ দ্য থিং। এরপরে স্যার আমাদের কন্টেন্ট টাইপ, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো এখানে আবার আসছে, যে কন্টেন্ট টাইপটা আমাদের কি হবে। দেখেন এখানে সুন্দর করে আমরা সব সময় যে ইয়ে করবো তা না, ওই যে শর্ট রিলস, ধরো আমাদের এখানে আমি আসতেছি আর কি পরে, যখন আমরা একটা ফুল ক্যাম্পেইন করব, যে আসতেছি আমি পরে, ধরো সেখানে আমাদের রিল থাকতে পারে, স্টোরি থাকতে পারে, তারপরে এডুকেশনাল ভিডিও থাকতে পারে, এই শর্ট রিলও কিন্তু এডুকেশনাল থাকতে পারে। হ্যাঁ, মানে এখানে আসলে কথা হতে, এখানে আসলে হওয়া উচিত যে ভাই অ্যাওয়ারনেস কন্টেন্ট, এডুকেশনাল কন্টেন্ট আর ইনফরমেটিভ কন্টেন্ট হতে পারে, এই তিনটা। এইটা তুমি একটা সিঙ্গেল ইমেজ দিয়ে করো, যেটা তুমি স্টোরিতে শেয়ার করো, অথবা তুমি একটা শর্ট রিল তৈরি করো, রিলে শেয়ার করো, অথবা তুমি একটা ভিডিও তৈরি করো, যেটা ভিডিও অ্যাড এর মাধ্যমে শেয়ার করো। ঠিক আছে স্যার, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট টাইপ। বাট এই কন্টেন্ট গুলো কেমন হবে, এটা হচ্ছে আমরা কন্টেন্ট টাইপ নিয়ে কথা বললাম, তাহলে কন্টেন্টটা কেমন হবে। দেখেন কন্টেন্ট হতে পারে ব্র্যান্ড ইন্ট্রোডাকশন হতে পারে, স্টোরি টেলিং হতে পারে, প্রবলেম হুক হতে পারে। আচ্ছা, এই কথাগুলো নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, যে আমার এখানে কন্টেন্ট যে কথাগুলো অলরেডি আমরা বলেছি, বাট এই জিনিসগুলো নিয়ে আমি আর একটু বিস্তারিত আলোচনা করব পরে, যে ঠিক আছে স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে এটাও কিন্তু আমাদের ক্যাম্পেইন প্ল্যানিং এর সময় মাথায় রাখতে হবে যে আমার সিটিটা আসলে কি হবে। ভাই এখনই কি আমি বলবো যে ভাই তুমি সব করো বা অমুক করো? নো, লার্ন মোর, ওয়াচ মোর, এক্সপ্লোর, অমুক তমুক, এই জিনিসগুলো। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন ধরো যে কথাগুলো বললাম, যে এখানকার হচ্ছে আমাদের ইয়া কি হবে, সিপিএম, ভিডিও ভিউজ, রিচ। সিটিআরটাও এখানে দরকার নেই, তো একজন ক্লিক করলেও করতে পারে, নাও করতে পারে। এখানে মূল হলো যে কতজন মানুষ আমার একটা দেখেছে, কতজন ইউনিক মানুষের কাছে আমার একটা গিয়েছে, যদি ভিডিও হয় তাহলে কত পার্সেন্ট, যে কথাগুলো বললাম আর কি, সেটাই এরকম সাধারণ এক্সপ্লেন করে যাচ্ছে। ঠিক আছে স্যার। আচ্ছা, বাজেটটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। সেম ভাবে দেখেন, যে পরবর্তীতে যখন আমরা মিডিল অফ দ্য ফানেল ইয়া করি, তখন হচ্ছে যে আমরা এটা না যাই, আমরা এইটাতে চলে যাই আর কি। আমরা যখন মিডিল অফ দ্য ফানেল ইয়া করি, তখন আমাদের মূল ওইটারই ধরেন সামারি এটা আর কি। ঠিক আছে স্যার। তো ধরেন আমরা যখন মিডিল অফ দ্য ফানেলে চলে যাই, তখন আসলে এইখান থেকে যারা এঙ্গেজড হয়েছে তারাই কিন্তু আসলে এখানে আসছে, তাই না? তো এই মানুষগুলোকে আসলে আমরা চাই যে আমার ওয়েবসাইটে আনতে চাই। এই ক্ষেত্রে আমাদের মূল কাজ কি থাকে, ক্রেডিবিলিটি বাড়ানো। তার মানে সেখানে আমাদের টেস্টমোনিয়াল, রিভিউ, এছাড়াও ধরো বেনিফিট টেনিফিট গুলো দিয়ে আমরা কন্টেন্ট তৈরি করবো আর কি। ঠিক আছে স্যার। দিন শেষে এখানে আমাদের মূল কাজ সিটিআর বা আমার ওয়েবসাইট ভিজিটর কতজন হলো আর কি। ঠিক আছে স্যার। অনুরূপ ভাবে এই মানুষগুলো ধরেন কোল্ড ছিল, এঙ্গেজ হয়েছিল বা ওয়ার্ম হলো, এখন হয়ে গেল হট, কনভার্সন স্টেজে আইসা আমরা বিভিন্ন ধরনের অফার বেসড
ক্যাম্পেইন গুলো করতে পারি, সেক্ষেত্রে আমাদের ধরো সিটিএ কি হবে, এরকম আর কি। ঠিক আছে স্যার, এখানে আমাদের মূল হচ্ছে কস্ট পার অ্যাকুইজিশন কেমন, সিভিআর কেমন, কত টাকা রিপ্রেজেন্ট করে, দ্যাট জাস্ট যে কথাগুলো বললাম, সেই কথাগুলো এখানে ধরেন একটু মোটামুটি সাজানো আছে, আপনার চোখের পলকে দেখে ফেলতে পারবেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভাই, আমি যে একটা ক্যাম্পেইন প্ল্যান করলাম, ঠিক আছে, তাহলে আমার ক্যাম্পেইন ক্যাম্পেইন আমি আমি একটা ক্যাম্পেইন স্ট্র্যাটেজি বা প্ল্যানিং করতেছি, ঠিক আছে ভাই, আমার একটা নিউ বিজনেস, আমি তিনটা সেই করব। এখন তাহলে আমার এখানে একটা বাজেটের ব্যাপার থাকবে, তাই না? প্ল্যানিং এর সময় আমি কিন্তু আজকে একটা হোমওয়ার্ক দিব, মানে হোমওয়ার্ক দিব হচ্ছে যে আমি যেমন ইয়া করলাম না, আপনারা এটা এক্সেল শিটে সুন্দর করে একটা প্ল্যানিং করে দিবেন আর কি। হয়তো একটা হোমওয়ার্ক দিয়ে দিব যে সুন্দর করে, আমি যেমন এটা বোঝানোর খাতিরে এই জিনিসগুলো করেছি, কিন্তু আপনি একটা রিয়েল লাইফ প্রোডাক্টের ক্ষেত্রে বা রিয়েল লাইফ ধরো এই বিজনেসের ক্ষেত্রে আমি হয়তো একটা প্রোডাক্ট দিয়ে দিব আপনাদের, হ্যাঁ, যে সেই প্রোডাক্টের ক্ষেত্রে আপনি একটা ক্যাম্পেইন প্ল্যান সাজাবেন আর কি, বা একটা স্ট্র্যাটেজি সাজাবেন, আপনার কি কি থাকবে কি না থাকবে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আসেন যে এখন আসেন আমাদের একটা বাজেট থাকে। সাধারণত সাধারণত আমরা যেটা করি সেটা হলো যে আমাদের সাধারণত আমরা যেটা করি সেটা হলো যে আমাদের এই টোটাল তো আমাদের চারটা স্টেজ। তো প্রথম অবস্থায় ধরো তুমি রিটেনশন, ধরো একদম নিউ বিজনেস, তখন কি আপনি এই ক্যাম্পেইনটা আপনার রান করতে হবে? হবে না, কারণ তখন তো আপনার সেল হয়নি। আর রিটেনশন কাস্টমার কারা? যারা অলরেডি আপনার ওয়েবসাইট থেকে পারচেস করেছে। তো পারচেস করেছে, এদেরকে নিয়েও আমরা একটা কাস্টমার অডিয়েন্স তৈরি করেছি না? অথবা যারা পারচেস করেছে, আপনি ওই কাস্টমার অডিয়েন্স অ্যাড চালাতে হলেও আপনার মোটামুটি ওই অডিয়েন্সের সাইজ কত হয়, মিনিমাম 1,000 হতে হবে। তার মানে ওয়েবসাইটে যতক্ষণ না আপনার ওয়েবসাইট থেকে 1,000 পারচেস সম্পূর্ণ হচ্ছে বা কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই ক্যাম্পেইনটা চালাতে পারতেছেন না। কারণ এই ক্যাম্পেইনটা আপনি চালান কাদের কাছে? যারা অলরেডি আপনার ওয়েবসাইট থেকে পারচেস করেছে। তার মানে প্রথম অবস্থায় যদি নিউ বিজনেস হয়, তাহলে ধরো আমাদের এই তিনটা স্টেজ নিয়েই খেলতে হবে। যদি আমাদের ধরো কিছুদিন একটা রান করছেন বা 1,000 2,000 ডলার খরচ করছেন, যদি একটু পুরাতন বিজনেস বা আপনার পর্যাপ্ত পুরাতন বিজনেস বলতে এখানে আমি বলছি যে ডেটা আছে, তখন দেখা যাচ্ছে আপনি মিডিল অফ দ্য ফানেল থেকে এই পর্যন্ত চলে যেতে পারেন। আর যদি একদম নিউ হয়, তাহলে প্রথমে এই তিন ধরনের ক্যাম্পেইন চলবে না। প্রথমে অ্যাওয়ারনেস হবে, তারপরে ধরো পর্যাপ্ত একটা ডেটা পাবা, তারপরে তুমি ধরো 7 দিন পরে আরেকটা ক্যাম্পেইন রান করলে, তারপরে কিছুদিন পরে আরেকটা ক্যাম্পেইন আসবে, যখন পর্যাপ্ত ডেটা আপনি পেয়ে যাচ্ছেন আর কি, তখন এই ক্যাম্পেইন যখন, তা নাহলে তো হচ্ছে না, তাই না স্যার? কারণ একটা, যদি আপনি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটাও ব্যবহার করেন, তারপরেও তো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স একটা সিগন্যাল দিতে হবে না, যে ভাই আমার ওয়েবসাইটে দেখো এরা ভিজিট করছে, এরা আমার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করছে, তো ওই পর্যন্ত যেতে হবে, তাই না? তার মানে কি, এটা একটা ধারাবাহিক, যে ভাই ঠিক আছে আমি প্রথম অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করব, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে যারা 7 দিন পরে আমি কনসিডারেশন একটা ক্যাম্পেইন করব, আরো 7 দিন পরে আমি একটা ইয়া কনভার্সন ক্যাম্পে চালাবো, যদি একদম নিউ বিজনেস হয়। আর পুরাতন বিজনেস হলে আপনি দুইটা তিনটা একসাথে রান করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে স্যার? কারণ পর্যাপ্ত ডেটা তো লাগবে না, না হলে আপনি চালাতে যে পারবেন না তা না, আপনি সব ধরনের ক্যাম্পেইন রান করে বসে থাকবেন, টাকা খরচ হবে কিন্তু ফলাফল কম হবে আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, তো সাধারণত আমরা যেটা করি, আমরা টোটাল বাজেটের 40% আমরা ব্যয় করি মোটামুটি টপ অফ দ্য ফানেলে, এবং মিডল অফ দ্য ফানেলে আমরা ব্যয় করি হচ্ছে 30%, বাট এখানে আপনি 25 to 30% বলতে পারেন। আর বটম অফ দ্য ফানেলে আমরা ব্যয় করি 20 to 25% বা 20%। এখানে একটা রুলসই আছে যে মূলত এখানে আপনি 30 to 40% ইউজ করেন, মানে 80-20 একটা রুলস আছে, যে টপ অফ দ্য ফানেল এবং মিডল অফ দ্য ফানেলে আপনার 80% খরচ হয়, আর কনভার্সন স্টেজে মাত্র 20% খরচ করতে হয় আর কি। বাট এই 20% খরচ করে আপনি 80% সেল আনেন। আর এখানে 80% খরচ করে আপনি মোটামুটি হচ্ছে যে এই ইয়া রেডি করেন আর কি। তার মানে আপনার যদি 100 টাকা বাজেট থাকে, আপনি 40 টাকা খরচ করবেন টপ অফ দ্য ফানেলে, 40 টাকা খরচ করবেন, 30 থেকে 40 টাকা খরচ করবেন মিডিল অফ দ্য ফানেলে, আর বাকি 20 টাকা খরচ করবেন হচ্ছে আপনি বটল অফ দ্য ফানেলে। ঠিক আছে স্যার? এখন আপনি বলতে পারেন যে ভাই আমি এই যে দেখবেন ক্লায়েন্টটা বলে, ভাই আমি এত টাকা এখানে নষ্ট করবো। আরে বেটা, এই টাকাটা খরচ করে মানে এই জায়গাটুকু দিয়ে তুমি তাওয়া গরম করো, আর এইখান থেকে তুমি সেই মজাটা নেও আর কি। ঠিক আছে? কিন্তু একবারে যদি আপনি এখানে আসেন, আপনাকে তো কেউ চিনে না, ওই যে সেই মেয়ের হাত ধরার গল্প মনে আছে, সে তো আপনাকে হাত ধরতে দিবে না ভাই। ঠিক আছে স্যার? এই জন্য এটুকু খরচ, এই জন্য হচ্ছে যে
1 2 মাস 3 মাস একটু খরচ করতে হয় আর কি, ঠিক আছে স্যার। এরপরে যখন এটা হয়ে গেল, তো পর্যাপ্ত ডেটা পেয়ে যাচ্ছেন, এখানেও থেকে আপনি ডেটা পেয়ে যাচ্ছেন, আপনার রিভিজিটর মানে রিমার্ক রিটার্গেটিং মানে রিমার্কেটিং আর রিটার মানে কি বলে রিটেনশন কাস্টমার আসতেছে, তাদের সাথে যদি প্রোডাক্ট এন্ড সার্ভিস ভালো হয়, তখন দেখবেন যে আপনার ওয়ার্ড অফ মাউথ হয়, তখন দেখবেন যে আপনার ওয়েবসাইটে ডিরেক্ট অনেক ভিজিটর আসে আর কি, হ্যাঁ, অনেক ডিরেক্ট ভিজিটর আসবে আর কি, তখন দেখা যাচ্ছে আপনি অ্যাডে খরচ করা লাগতেছে না। তখন আপনি দেখা যাচ্ছে এই 2 স্টেজ দিয়ে, এই 3 স্টেজ দিয়ে, পরের 3 স্টেজ দিয়ে খেলতেছেন আর কি, কোনো সমস্যা নেই আর কি, হ্যাঁ, পরের 3 স্টেজ দিয়েই আপনি খেলে চলে যাচ্ছেন, ঠিক আছে স্যার। এই হলো বাজেটে নিয়ে। এখন প্রশ্ন হলো যে ভাই, আমার তো একদম নতুন বিজনেস, এই যে আপনি বললেন 100 টাকার 40%, এটা তো একটা জেনেরিক কথা বলেন, মূলত আমি কয় টাকা খরচ করবো আর কি? আপনি মিনিমাম ধরেন একদমই যদি ছোট বিজনেস হয়, তো মাসে অন্তত 300 টাকার মানে $300 বাজেট রাখা উচিত আর কি। মানে $300 মানে কত? $300 মানে 30,000 টাকা, তাই না? বা আপনি $100 বাজেট মানে একেবারে কম হলে, যদি ওই যে এখন তো মোটামুটি এআই খুব ইয়া হয়েছে, ওই যে অ্যান্ড্রোমিডা ফিডা আইছে না, মানে বেশ কয়েকটা 4টা অ্যালগোরিদম মোটামুটি খুব ইয়া, তার মধ্যে অ্যান্ড্রোমিডা নিয়ে এখন বেশি কথা বলতেছে। তো আগে যেমন আমরা লার্নিং ফেজে অনেক সময় নিতাম, অনেক ডাটা লাগতো, কিন্তু যে অ্যান্ড্রোমিডা ফিডার কারণে এখন মোটামুটি হচ্ছে যে ধরো কম ডেটাতেই ও ভালো লার্ন করে ফেলতেছে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের কষ্ট কমে যাচ্ছে। আগে যেমন ধরো আমাদের যে একটা অ্যাড চালায়া মানে ওর অ্যালগোরিদমকে বুঝাইতে মোটামুটি ভালো খরচ করতে হতো, কিন্তু যে অ্যান্ড্রোমিডা ফিডা আসার কারণে মোটামুটি ওই হচ্ছে প্রেডিক্ট করে ফেলে আর কি, লাখ লাখ প্রেডিক্ট করে ফেলে। তো মোটামুটি সেই ক্ষেত্রে আমাদের অ্যাড কস্ট কমে গেছে। সেই ক্ষেত্রে অ্যাড কস্ট কমে যাওয়া মানে এই ক্ষেত্রে কমে যাওয়া মানে কিন্তু বাজেটও কমে যাওয়া, যেটা একটা উপকার করছে আর কি। তো মনে করেন এক পার ডে মানে $5 তো দেওয়া উচিত আর কি, হ্যাঁ, বা $3 $5 দিয়ে শুরু করেন, হ্যাঁ, যে একটা ক্যাম্পেইনে ঠিক আছে ভাই, অ্যাওয়ারনেসে আপনি $2 বা $3 দিলেন। এখন এখন প্রশ্ন হলো যে এর কিন্তু কোনো স্ট্যান্ডার্ড নিয়ম নেই আর কি ভাই। এটা সিম্পল হিসাব বলেন, ধরেন যে আপনার একটা অ্যাডে, আমাদের এই পরের ক্লাসগুলো কিন্তু এরকম গল্প হবে ভাই, ম্যাক্সিমামই এরকম গল্প টাইপেরই হবে, কারণ স্ট্র্যাটেজির ক্লাস সবসময় গল্প টাইপের হয়। একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে মানে 5 মিনিট সময় লাগবে, সেটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে স্যার। এখানে কিন্তু ম্যাক্সিমাম এরকম গল্প হবে, হ্যাঁ, থিওরি হবে না ঠিক তা না, কিন্তু কম। 80% গল্প, 20% প্র্যাকটিক্যালে ইয়া হবে আর কি, কারণ প্র্যাকটিক্যাল অলরেডি আপনারা করে ফেলেছেন, ঠিক আছে। এখন আসলে মূলত কিভাবে করতে হয়, কিভাবে কি করলে কি হয়, সেগুলো বোঝার চেষ্টা, ঠিক আছে স্যার। আচ্ছা, তো ধরো যে এরকম একটা বাজেট আমাদের দিতে হবে আর কি, হ্যাঁ। তারপর আসতে কিন্তু এর কোনো রুলস নেই। এখন একটা সিম্পল হিসেব করে দেখেন যে ভাই, আপনার আসলে একটা, যখন আপনি মানে প্ল্যানিংটা করতেছেন যে ভাই আমি, ধরেন আমি একটা প্ল্যানিং করতেছি যে ভাই আমি আমার, ধরো যে অন এভারেজ আমার, অন এভারেজ ধরেন আমার প্রোডাক্ট, ও ধরেন অন এভারেজ আমার প্রোডাক্টের প্রাইস, এভারেজ প্রাইস হচ্ছে ধরেন আমার 500 টাকা, আমি ধরে নিচ্ছি। বা আমি এখানে ধরো আহ ধরেন $25, ঠিক আছে স্যার, $25 আমার অন এভারেজ প্রোডাক্টের দাম, ঠিক আছে স্যার। কেউ একটা দুইটা তিনটা করতে পারে, আমি ধরে নিচ্ছি আমার এভারেজ অর্ডার ভ্যালু, এওভি, আমার এভারেজ অর্ডার ভ্যালু ধরে নিলাম আমি $35 হয়। মানে কেউ 100 টাকার প্রোডাক্ট কেনে, মানে কেউ $100 কেনে, কেউ $25 কেনে, কেউ $50 করে, ঠিক আছে স্যার। তা আমি ধরে নিচ্ছি আমার এওভি, তার মানে, বাট এটা কিন্তু প্রথম অবস্থায় আপনি জানবেন না, এটা জাস্ট আপনি এটা প্রেডিক্ট করবেন, ঠিক আছে, যে আমার, অথবা আপনি একটা ইয়া করতে পারেন, ধরো আমার স্কিন কেয়ার প্রোডাক্ট, তাহলে আমরা একটা ইয়া করতে পারি যে স্কিন কেয়ার, ধরো যে স্ট্যান্ডার্ড এওভি অফ স্কিন কেয়ার প্রোডাক্টস ফর ই কমার্স, ধরো ফর ই কমার্স ই কমার্স মার্কেট ইন ইউএসএ, আমি ধরে ধরে নিচ্ছি, বাংলাদেশের ডাটা আমি দিতে পারবো না। তো আমরা মোটামুটি এখানে দেখতেছি দেখেন 45, সরি, সংবাদ এটা প্রেডিক্ট করতেছে আর কি, হ্যাঁ। এওভি স্কিন কেয়ার প্রোডাক্ট ই কমার্স মার্কেটের, ধরো যে তোমার ও সরি, এটা হচ্ছে যে ইয়া দিছে ভাই, এভারেজ অর্ডার ভ্যালু পার স্পেন্ডার ফর স্কিন কেয়ার ফ্যাক্টর। আচ্ছা, এখানে ও বলে না
ই কমার্স বাজেটলি মার্কেট ইজ প্রজেক্টেড, আচ্ছা না এটা না, এটা হচ্ছে টোটাল মার্কেট বলছে, হ্যাঁ, এত বিলিয়ন ডলারের, বাট এভারেজ এটা আর বলে না আর কি। আচ্ছা কোনো সমস্যা নেই। আচ্ছা সেম জিনিসটাই আমরা একটু, একটা সেকেন্ড দাঁড়ান, চ্যাটের জিপিটিতে যাচ্ছি। ধরো ধরো বিরক্ত হয়ে যাচ্ছে নাকি স্যার? ধরো এই জিনিসটাই আমরা দিয়ে দিলাম চ্যাট জিপিটিতে, দেখি চ্যাট জিপিটি কি বলে। হ্যাঁ আচ্ছা এই যে ও বলছে, খুব দারুণ বলছে, ভেরি গুড। 35 থেকে 55 USD, হ্যাঁ, এটা হচ্ছে কোন নিশে, ইউএস এর জন্য, তাই না? ইউএস মার্কেটের স্কিন কেয়ার শপে, স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য 35 to 55, ভেরি গুড। তার মানে আমি প্রথম অবস্থায়, আমি জানি না কিন্তু আমার এই অভিজ্ঞতা হবে, আমি জানি না কি, যেহেতু আমার নতুন বিজনেস, আমি কেবল শুরু করতে যাচ্ছি। তার মানে একটা স্ট্যান্ডার্ড ধরে আমি হচ্ছে যে আগাচ্ছি, ঠিক আছে স্যার। এখন ধরো যে আমার কনভার্সন রেট সিভিআর, সিবিআর হচ্ছে আমার, আমি ধরে নিচ্ছি 3%, আমরা এটাও জিজ্ঞেস করতে পারি, আমরা এখানে জিজ্ঞেস করতে পারি, মানে যখন একটা প্ল্যানিং করবেন কিভাবে করবেন। বিরক্ত হচ্ছেন নাকি ভাই? কনভার্সন রেট, দেখি কনভার্সন রেট কি বলে। কনভার্সন রেট 2 to 5% হবে, তার মানে আমি 3% ধরে নিতে পারি, হ্যাঁ। আচ্ছা ধরো আমরা কনভার্সন রেট ধরে নিলাম 3%, ঠিক আছে। আচ্ছা এখন ধরো যে তার মানে আমরা বলতে পারি যে আমার 100 জন যদি ওয়েবসাইটে ভিজিট করে, সেখান থেকে আমরা 3টা সেল জেনারেট করতে পারি। তো 3টা সেলে আমার হচ্ছে যে ধরো যে আমার আহ, তার মানে 3টা সেলে আমার এভারেজ সেলিং ভ্যালু হচ্ছে এওভি 35, তাহলে 35, তাহলে কত টাকা হচ্ছে ভাই? 390, 105 নাকি? $105 সেল আমি করতে পারি, ঠিক আছে। এখন ধরো স্ট্যান্ডার্ড সিটিআর, আসেন আমরা দেখি। সিটি, আমরা ইউএস মার্কেট, আপনি যে কোনো মার্কেটের ক্ষেত্রে করতে পারবেন। ধরো সিটিআরটা কত দেখি বলে, ওই 3% বলবে। সিটিআর খুবই কম, ফেসবুক ইনস্টাগ্রামের জন্য 1.8%, ভালো কথা। আমি 2% ধরে নিচ্ছি, ধরো আমি 2% ধরে নিচ্ছি, তার মানে হচ্ছে আমার সিটিআর হচ্ছে, সিটিআর 2% আমি ধরে নিচ্ছি, ঠিক আছে স্যার। আচ্ছা এখন আমাকে বলেন তো বস, এখন আমাকে একটা জিনিস বলেন, আপনার কাছে আমি জিজ্ঞেস করব, এটা বলতে না বললে খবর আছে কিন্তু স্যার। এখন আমাকে বলেন এই সিটিআর 2% মানে আসলে কি? সিটিআর 2% মানে হলো ক্লিক ভাগ ইমপ্রেশন না, নাকি স্যার? হ্যালো, Sir, sir, click through rate. হ্যাঁ ক্লিক থ্রু রেট, জি, তো এটা তো জি আমি বস, জিজ্ঞেস ক্লিক করিনি, ভাগ আমি ইমপ্রেশন। ক্লিক ভাগ ইমপ্রেশন না, জি বস। জি বস, ক্লিক বাই ইমপ্রেশন। ক্লিক ভাগ ইমপ্রেশন, তার মানে 2% হতে হলে 2টা ক্লিকের এগেনস্টে কত হয়েছে ভাই, 100টা ইয়া হয়েছে নাকি? এটা তো 100টা ইমপ্রেশন, জি 100টা ইমপ্রেশন, সেটাই তো 2% হবে, তাই না? এটা আমরা দেখেছি, এখন দেখাবো, জি এটাই তো নাকি? জি জি আচ্ছা জি জি আচ্ছা, এখন আমাকে বলেন তো যে 2% সিটিআর মানে 2টা লোক আমার ওয়েবসাইট, তার মানে কি 100 জন যদি আপনার একটা দেখে, 100 জন একটা দেখে না কিন্তু 100 বার যদি দেখে, সেখানে 2টা ক্লিক আপনি পান, ঠিক না স্যার? 100 জন যদি দেখে, তাহলে যদি 1000টা দেখতো, তাহলে কয়টা হতো ভাই? যদি 1000 বার দেখাইতে পারতেন, তাহলে কতগুলো ক্লিক 20টা পাইতেন? 20টা 20টা ক্লিক পাইতেন, 20টা ক্লিক পাইতেন, আর 20টা ক্লিক পাইতেন। এখন ধরেন যদি 10,000 বার দেখান, তাহলে কয়টা ক্লিক পাবেন? 200 200 ক্লিক পাবেন। আর 5,000 বার জি দেখাইলে, 5,000 বার দেখলে 100 100 ক্লিক পাবেন। তার মানে 100টা ক্লিক পাওয়া মানে কি 5,000 বার ইমপ্রেশনস, ইমপ্রেশন যদি 5,000 হয়, তাহলে মোটামুটি আপনি ক্লিক পান কয়টা? ক্লিক পান 100 100 নাকি? 100 100 পান, জি তাই জি না? আচ্ছা
খুব ভালো কথা। এই 100টা ক্লিক যদি হয়, তার মানে একই মানুষ কিন্তু দুই তিনটাও ক্লিক করতে পারে। তার মানে আমরা ধরে নিতে পারি যদি 10,000, এটা সেফ, 10,000 যদি হয়, তাহলে মোটামুটি আমরা 200টা ক্লিক পাই, তাই না? তো 200টা ক্লিক আমি ধরে নিচ্ছি, 200টা ধরো আমরা 10,000ও না, আমরা ধরো এখানে 7,000, যদি 7,000 ধরলাম স্ট্যান্ডার্ড, 7 না, ধরো 8,000 ধরি। যদি 8,000টা ইমপ্রেশন হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে মোটামুটি আমাদের 150টা ক্লিক হতে পারে। এবং আমরা ধরে নিতে পারি যে আমাদের রিচ হয়েছে, একজন দুই তিনটা ক্লিকও করতে পারে, তাই না? কারণ একবারে তো কেনে না আসলে। আমরা ধরে নিতে পারি যে মোটামুটি আমার 100 জন মানুষের কাছে আমরা রিচ করছি, ঠিক কিনা? মানে 100 জন মানুষ জি আসলে আমাকে ক্লিক করেছে আর কি। তাহলে না, ইমপ্রেশন এত হওয়া মানে এতগুলো ক্লিক হতে পারে আর কি। তার মানে ধরেন 8,000টা ইমপ্রেশন পাইতে মিনিমাম আমাদের, আমরা ধরে নিতে পারি $8 খরচ হয়, ঠিক না স্যার? $8 খরচ হয় না? আমরা ধরো আমি ধরে নিলাম যে 1,000টা ইমপ্রেশন হইতে আমার খরচ একদম হয়, ইমপ্রেশন হইতে আমার একদম খরচ হয় $1, তাই না? কিন্তু 1,000 মানুষ যদি দেখে, 8,000 মানুষের আনতে, তাহলে $8 খরচ হবে। সেখান থেকে হয়তো তুমি 3টা ক্লিক পেতে পারো। তাহলে বাজেটিংটা করার সময় আমাদের চিন্তা করতে হবে যে আমি আসলে কতজন মানুষের কাছে রিচ করি, কতজন মানুষের কাছে আসলে আমি রিচ করি। তো ধরো আমার 1,000 মানুষের কাছে রিচ করতে যদি আমার $1 খরচ হয়, তাহলে 10,000 মানুষের কাছে রিচ করতে আমার 10,000 টাকা, $10 খরচ হবে। তাহলে 10,000 মানুষের কাছে যদি রিচ হয়, তাহলে সেখান থেকে মোটামুটি আমি একটা এই 3টা সেল আনতে পারি আর কি, তাই না? তাহলে আমরা প্ল্যানিং করার সময় আমরা কি করতে পারি? প্ল্যানিং করো যে ভাই তুমি কতগুলো কনভার্সন চাও, নাম্বার অফ কনভার্সন। এটা একটা আপনার ইয়া হতে পারে যে ভাই আমি, এটা কিন্তু নাম্বার অফ কনভার্সন পার ডে, পার ডে, যে আমি নাম্বার অফ কনভার্সন পার ডে 5টা চাই। অথবা আপনি বলতে পারেন যে আমি রেভিনিউ চাই, রেভিনিউ জেনারেট করতে, রেভিনিউ বের করবেন কিভাবে? ওই যে স্ট্যান্ডার্ড দেখে। তো ঠিক আছে ভাই, আমার 5টা সেল হলে 5 × 35 কত হয়, তত টাকা রেভিনিউ জেনারেট পার পার ডে চাই। যদি এটা এইভাবে, তাহলে এখন আমি আমি এটা বাদ দিলাম, ধরো রেভিনিউটা আমি আপাতত বাদ দিলাম, নাম্বার অফ সেল পার ডে এতগুলো চাই। তাহলে পার ডে সেল আনতে আমার কতগুলো মানুষের কাছে রিচ করতে হবে, কতটা ইমপ্রেশন পেতে হবে, সিটিআর কেমন, স্ট্যান্ডার্ড সিটিআর তো এরকম, এইটা ধরে আসলে আমাদের বাজেটিংটা করতে হয়। তার মানে বাজেটিং এর কোনো স্ট্যান্ডার্ডই নেই কিন্তু। বাজেট আপনি 100 টাকা আপনার বাজেট হতে পারে, 200 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, 5,000 টাকা হতে পারে। কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করতে আপনি দিন শেষে কত টাকা রেভিনিউ জেনারেট করতে চান বা কত টাকার সেল জেনারেট করতে চান। এই জায়গাটা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? অনেকে প্রশ্ন করে ভাই আমার ছোট বিজনেস, আমি কয় টাকা বাজেট রাখবো? ভাই আপনি $2 রাখতে পারেন, $1 রাখতে পারেন, $5 রাখতে পারেন, $10 রাখতে পারেন, $1,000 রাখতে পারেন, ইটস ডিপেন্ড। বাট আস্তে আস্তে নিউ বিজনেস হলে আস্তে আস্তে করা ভালো। ঠিক আছে ভাই, আপনি একদম নিউ বিজনেস $3 দিয়ে শুরু করেন, $5 দিয়ে শুরু করেন, $10 দিয়ে শুরু করেন, কোনো সমস্যা নেই। এরপর আস্তে আস্তে যখন একটা স্টেবল পজিশনে আসে, যখন আপনি স্কিলিং করতে যাচ্ছেন, তখন আরো ব্যাপার স্যাপার আছে, পরবর্তীতে কথা বলবো না, তখন আপনি বাড়ান। কথা কি বোঝা গেছে না যায় নাই? এখন পর্যন্ত যে কথা বললাম, এর মধ্যে কারো কোনো কথা আছে? জি ভাইয়া, হুম। যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার বাজেটে কোনো সমস্যা নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা শুরুতে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কত ধরতে পারি? তারপরও আপনি কম ধরবেন $10, তারপরও টোয়েন্টি আপনি পার্সেন্ট কম, কারণ এটা গ্রাজুয়ালি, কারণ আমার মেয়েটাকেও তো তোমার লার্ন করাতে হবে, একবারে এত টাকা দেওয়ার দরকার নেই, আমরা আস্তে আস্তেই করবো। তখন ধরেন আপনি তখন মাসে, ধরেন আপনি ক্যাম্পেইন করতেছেন, আমি ধরে নিলাম যে আপনি প্রথম অবস্থায় আসলে আপনি ধরে নিলেন যে আপনি মাসে তখন $1,000 বাজেট নেবেন ধরেন। তো এই $400 খরচ করবে ফেলবেন এখানে, যেটা এসে গেল, বাকি $400 খরচ করবেন এখানে, বাকি $200 খরচ করবেন এখানে। এর পরবর্তীতে মোটামুটি যখন আপনি রান হয়ে গেল না, তখন ওই পরবর্তী মাস থেকে আপনি তিনটা তিনটা ক্যাম্পেইন একাধারে চালাতে থাকবেন, বাজেটটাকে এইভাবে কন্ট্রিবিউট করে দিয়ে। এরপরে করতে করতে দেখবেন মোটামুটি ভালো সেল আসতেছে, কস্ট কম, এভরিথিং ইজ ওকে, তখন আপনি স্কেলিং এ যাবেন আর কি। এই কথাগুলো আমরা পরে ঠিক। বলবো, আপাতত এটুকুর মধ্যে থাকে। আচ্ছা, এটা তো মানে এই যে এটা যে আমরা হিসাবটা দেখাইলাম, এখানে তো এডের কোয়ালিটিও একটা ফ্যাক্টর। হ্যাঁ, এটার কোয়ালিটি তো অবশ্যই ফ্যাক্টর। অ্যাড ক্রিয়েটিভটা তো অনেক বড় একটা ফ্যাক্টর, তো আহা, অলওয়েজ।
এগুলো তো আছে, এগুলো যে মুখস্থ কথা কইতেছে শাহাদত সাহেব এবং ললিত সাহেব কিন্তু বর্তমান সময়ের মুখস্থ কথা বলতেছেন। অ্যাডের কোয়ালিটি অবশ্যই ফ্যাক্টর, কারণ আপনি যদি অ্যাডের কোয়ালিটি খারাপ হয় তখন হচ্ছে যে এই যে আমরা হিসাব করলাম না যে $1 1000 মানুষের কাছে পৌঁছে, তখন তো আপনি পৌঁছাতে পারবেন না, ইভেন আপনার সিটিআর কমে যাবে, ঠিক না? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভাই যেমন এই যে কথা, মানে আমার এই কথাটা হয়ে গেল কিরকম মুখস্থ কথা হয়েছে, অবশ্যই পারিপার্শ্বিক থেকে শুনে, মানে ইয়ে কথা হয়নি। এই যে আমরা অ্যাড চালালাম না 1 সপ্তাহ, এখন আমরা চিন্তা করে দেখবো যে কেন আমার রিচ হলো না, কেন আমার সিটিআর কম হলো, কেন আমার কনভার্সন, তখন আমরা কোথায় যাব? ডেটা অ্যানালাইসিসে যাব। যখন ডেটা অ্যানালাইসিসে যাব তখন আমরা এই যে ক্রিয়েটিভ দিয়েছি না, এই যে এখানে বক বক করে আসলাম যে ভাই এখানে আমি একটা ইয়া দিয়েছি, যে এখানে আমি একটা ইয়ে দিয়েছি, কি বলে যে এখানে আমি একটা ভিডিও দিয়েছিলাম 30 সেকেন্ডের। তার মানে এই 30 সেকেন্ডের ভিডিও মানুষ কি দেখে নাই, কেন দেখে নাই? তখন আমার প্রশ্ন হবে কেন দেখে নাই? কেউ 1 সেকেন্ড দেখে স্কিপ করছে, 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখে স্কিপ করছে, কেউ অনেক মানুষ দেখছে। এখন আমার রেশিওটা দেখতে হবে, কতজন 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড দেখছে, কতজন 20 সেকেন্ড দেখছে। তো আমি দেখলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে 2-3 সেকেন্ড দেখে চলে যাচ্ছে, তাহলে আমার কোথায় প্রবলেম হয়েছে কন্টেন্টে সেটা আমার দেখতে হবে। এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করবো, এত চিন্তার কোনো কারণ নেই আর কি। তবে মুখস্থের কথা বলবেন না, বস বুঝতে পেলি। বস এটা তো অপটিমাইজেশনের খেলা বস। অপটিমাইজেশন আরো পরে, আগে ডেটা অ্যানালাইসিস তারপরে অপটিমাইজেশন। বাট আমি না, আচ্ছা এটা এখানে বস, ডেটা আলোচনা করায় অ্যানালাইসিসের পরে জিনিসটা তো ক্লিয়ার হয়ে গেল। আমি একটু একটু প্রাথমিক আলোচনা করা ক্লিয়ার হয়েছে। ভাই, আমরা প্রাথমিক আলোচনা করছি যে একটা বাজেটিং কিভাবে করে, ঠিক আছে স্যার? একটা প্রাথমিক, মানে আজকের আলোচনার বিষয় ছিল একটা ক্যাম্পেইন প্ল্যানিং কিভাবে করতে হয়, বাজেটিং কিভাবে করতে হয়, সেটা কিসের উপর ভিত্তি করে? স্ট্যান্ডার্ড ডাটা ধরে, যে কারণে তো আমরা এখানে আসলাম, স্ট্যান্ডার্ড ডাটা ধরে। এখন এটা আপনি 7 দিন চালাইলেন, তারপরে শাহাদত সাহেব এবং ললিত মোহন সাহেবের যে প্রশ্ন, এটা 7 দিন পরের প্রশ্ন। এইবার আমরা দেখবো যে ঠিক আছে ভাই, সেখানে আমার একটা কন্টেন্ট ছিল, আমি অ্যাওয়ারনেস কন্টেন্ট করেছি, কি এডুকেশনাল কন্টেন্ট, ইনফরমেশনাল কন্টেন্ট, সেটা আমার সিঙ্গেল ইমেজ হতে পারে, একটা স্টোরি হতে পারে, আমার একটা রিল হতে পারে, 30 সেকেন্ড একটা ভিডিও হতে পারে। তাহলে এই যে 30 সেকেন্ডের ভিডিও কে দেখলো, কে দেখলো, অথবা তুমি পরে স্টেজে যাও, সেখানে আমরা সিঙ্গেল ইমেজ বা ক্যারোজাল ইমেজই ব্যবহার করবো। এই যে আমার ক্লিক করলো না, কেন ক্লিক করলো না? তাহলে আমার ক্যাপশনে কি ছিল, হেডলাইনে কি ছিল, আমার প্রোডাক্টের ইমেজ কি ঠিক ছিল? এই জিনিসগুলো তো শুধু কি তাই, এই যে আমরা প্রোডাক্ট, মানে আমরা শুধু অ্যাড এন্ড দেখলাম, অ্যাড এন্ড এর পরে যেও আমরা কিন্তু আরেকটা জিনিস দেখতে হবে আমাদের, কিরে সিটিআর স্ট্যান্ডার্ড দেখলাম 3%, সরি 3%, কিন্তু আমার 1% হচ্ছে। তার মানে কি আমার অ্যাড দেখেছে, আমার কন্টেন্ট ভালো ছিল, আমার কন্টেন্ট ভালো ছিল বলে অ্যাডটা দেখেছে, এবং কন্টেন্ট ভালো ছিল এবং আমি ক্রেডিবিলিটি গেইন করতে পারছি বলে আমার অ্যাডে ক্লিক করেছে, সিটিআর ভালো ছিল, কিন্তু আমার কনভার্সন রেট 1% হয়ে গেল, যেখানে হওয়ার কথা স্ট্যান্ডার্ড 3%, কেন হলো? তার মানে আমার ওয়েবসাইটে ঝামেলা থাকতে পারে। তখন আমরা ওয়েবসাইটের ইয়া করব, মানে অ্যানালাইসিস করব যে আমার এই ল্যান্ডিং পেজে কোনো ঝামেলা আছে কিনা। সো এগুলো হচ্ছে পরের কথা স্যার। এরপর আর কোনো কথা আছে? মুখস্থ কথা আমার কাছে বলবেন না। কোশ্চেন করতে চাই বস। হুম। ধরেন আমি হচ্ছে 1 লক্ষ মানুষকে অ্যাওয়ারনেস করতে চাই। তো সেক্ষেত্রে আমি প্রথমে বুঝিনি ভাই, অ্যাওয়ারনেস আরেকবার বলেন ক্যাম্পেইন। একটু জোরে, মাইকটা মুখের কাছে নিয়ে একটু জোরে বলেন। আচ্ছা, এখন শোনা যাচ্ছে বস? হুম। আমি বলতে চাচ্ছি, আমি প্রথমে চাচ্ছি যে 1 লক্ষ মানুষকে অ্যাওয়ারনেস করবো। শুনি নাই, কেউ শুনতেছে না। কেউ শুনতেছে না? না। হ্যাঁ বলেন, মুখটা কাছে রেখে বলেন। আহ, জি, শোনা যাচ্ছে? 1 লক্ষ মানুষকে অ্যাওয়্যার করবে বলছে। হ্যাঁ এখন শুনি, আমি হ্যাঁ বলেন। হচ্ছে 1 লক্ষ মানুষকে অ্যাওয়ার করতে চাই। ওকে। তো আমি প্রথমে অবজেক্টিভ দিলাম হচ্ছে অ্যাওয়ারনেস। হুম। তো আমি যে সেখানে কন্টেন্ট দিলাম ভিডিও, যেখানে পরবর্তী টাইমে যারা হচ্ছে 50% দেখছে বা 80% দেখছে, এরকম মানুষকে কাস্টম অডিয়েন্স করে রিটার্গেট করতে চাই। তো সেক্ষেত্রে কি ওই একই অবজেক্টিভ কি একই থাকবে, নাকি পরবর্তীতে যখন আমি পার্সেন্টেজ ধরে হচ্ছে না না না, তখন রিটার্গেট করবো তখন চেঞ্জ করবো? তখন এই যে এই চিত্র দেখেন, তখন আপনি আর ওখানে নাই, এইটা শেষ, তখন আপনি এই স্টেজে চলে আসলেন। আমি কি তাহলে প্রথম ক্যাম্পেইনটা অফ করবো? প্রথম ওটা থাকুক, ওটা চলতে থাক, অসুবিধা কি আছে? ওই মানুষগুলো আচ্ছা, ওটা চলতে থাকবে। আসতে থাকবে, এই আচ্ছা, তাহলে মানুষগুলো প্রথমটা অফ করবো না? জি। ট্রাফিক ক্যাম্পেইন রান করবেন।
হ্যাঁ, ভাইয়া, সেই ক্ষেত্রে কি একসাথে দুইটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করা যায়, যে একটা আমরা অডিয়েন্স সেট করে দিলাম আর একটা হচ্ছে আমরা ফেসবুকের উপরে ছেড়ে দিলাম অ্যাডভান্স অডিয়েন্সের উপরে? কেন আপনার মানে আপনি করলে করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট সেটা আপনার দরকার কি? সেটা আপনি জাস্ট অ্যাড সেট তৈরি করে ফেলেন। একটা হচ্ছে যে ওইরকম আপনি ইন্টারেস্ট বেস দেন, আর একটা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দেন। দুইটা অ্যাড সেট দিয়ে দিলেন, অসুবিধা কি আছে? মানে হ্যাঁ, হ্যাঁ। ডিফারেন্ট অডিয়েন্স, যদি আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ যদি সেম থাকে তাহলে কোনো সমস্যা নেই। ক্যাম্পেইনের অবজেক্টিভ সেম, আপনি ক্যাম্পেইন দিয়ে অ্যাওয়ার করতে চান, তার মানে আমার অবজেক্টিভ সেম আছে। কিন্তু আপনি দুই ধরনের মানুষকে দেখাতে চান, মানে আপনার টার্গেটিং ডিফারেন্ট, তখন আমরা অ্যাড সেট দুটো করে ফেলবো। বোঝা গেছে স্যার? জি, জি। জি বস, ক্লিয়ার। বস, আমার একটা কোয়েশ্চেন ছিল। হুম। নর্মালি যে মানে আমি যদি বাজেটের 40%ই অ্যাওয়ারনেসে যদি ব্যয় করি, তখন ক্লায়েন্ট জিজ্ঞেস করবে যে আপনি তো আমাকে বাজেটের সবই তো অ্যাওয়ারনেস, আমার সেলসটা আসবে মানে আসবে কখন? তাকে তো এক মাসে যদি আমি 40% অ্যাওয়ারনেসে দিই, তখন সে তো তার তো মেইন ইয়াটা হচ্ছে সেলস। তো সেক্ষেত্রে তাকে আমি তো কিভাবে ভাই বুঝতে অ্যাপ্রোচ? পারছি, এই প্রশ্ন বাংলাদেশে খুব কমন, আমি বুঝতে পারছি। ক্লায়েন্টের সাথে কাজ করার আগে আপনি একটা প্রেজেন্টেশন দেন না? প্রেজেন্টেশনে বলে নেবেন যে ভাই আমাকে 3 মান্থ সময় দিবেন মিনিমাম, এন্ড আমি এইভাবে কাজগুলো করব। ইফ ইউ আর এগ্রি, আই ক্যান গো উইথ ইউ, আদারওয়াইজ নট, গো ব্যাক। কথা বোঝা গেছে স্যার? এটা জি। স্ট্যান্ডার্ড, এভাবে আপনাকে চলতে হবে। বস, একটা চাকরির ইন্টারভিউতে আমাকে এই কোশ্চেনটা করছে, ঠিক আছে? তো আমি তো তাকে বুঝিয়ে বললাম অনেক, সে বলতেছে যে তার সেলস দরকার। তো তার $1200 হচ্ছে তার আপনি বাজেট, তাকে কিন্তু বলবেন একদম ডিরেক্ট, এই কথাটা আমি বহুবার বলেছি, বলবেন যে ভাই আজকে আপনাকে বিয়ে দিব, কালকে কি আপনি বাচ্চা পয়দা করতে পারবেন? এটা ডিরেক্ট তো বলে। ইম্পসিবল। এটা বস, ইম্পসিবল। এইটা কি ইন্টারভিউতে বলা যায়? হ্যাঁ, আপনি আরো রোমান্টিক হইতে বলতে পারেন। কেন বলা যায় না ইন্টারভিউতে? আপনি আরো রোমান্টিক হইতে বলতে পারেন। এই কথাটা মানে ভাই একটা ক্লু দিলাম, আপনি জাস্ট এটার আরেকটা উদাহরণ তৈরি করেন, অসুবিধা কি আছে? এরকম তবে বলা যায় যে এক তবে এক বস, এটা মাসে তো 10 তলা বিল্ডিং বানানো সম্ভব না। না, সেটা আপনি এক না, মাসে তো আপনি বলবেন যে ভাই ভাই আপনি বলবেন যে ভাই আপনার এই প্রোডাক্ট বিক্রি করে মার্কেটে আরো 20 জন, কেন আপনার কাছ থেকে নিবে? আপনি কে, হু আর ইউ ভাই? সো আমাকে সেই ক্রেডিবিলিটি, সেই ট্রাস্টের জায়গা তৈরি করতে হবে, যে কারণে আমার এই বাজেটটা লাগবে। সুন্দর তবে করে বস, এটা বলতে হবে যে প্রথম 1 থেকে 1.5 মাস আপনার সেল আশা করতে পারবেন না। সেল যে হবে না তা না, খুব কম হবে, এর মধ্যেও কিছুটা সেল হবে, বাট যেটা স্ট্যান্ডার্ড হওয়ার কথা সেটা হবে না, বা ওই বিজনেস আপনার লাস্টিং হবে না। যদি এই ধরনের ট্রেডিং করতে হলে বলুন যে ভাই আপনি চলে যান ওডিসি মার্কেট, অপোজিট অফ দ্য ঢাকা কলেজের ফুটপাতে যে বসেন, ওখানে ওয়াকিং কাস্টমার থাকে, কেউ না কেউ কিনবে। কিন্তু আপনি যদি একটা ব্র্যান্ড বানাতে চান, লং টার্ম বিজনেস করতে চান, তাহলে আমাকে এই প্রসেসে যেতে হবে। এটা আমার কথা না ভাই, জ্ঞানী গুণী মানুষের কথা। তাহলে বস, সেক্ষেত্রে যদি আমি অ্যাওয়ারনেস করি, তাহলে আমার প্ল্যানিংটা হচ্ছে মানে $5 করে রাখা পার ডে। মানে ধরেন আর কি, আমি বললাম আর কি, আমি তো বললামই যে এর কোনো ইয়া নাই, বাট স্লোলি শুরু করা ভালো। একদম নিউ বিজনেসের ক্ষেত্রে $2, $3, $5 রাখেন, অসুবিধা নেই। বাংলাদেশের জন্য শুরুতে তো $5 মোটামুটি ভালোই, কিন্তু $2, ইউরোপ $5, বা আমেরিকার জন্য মানে মিনিমাম কত দিয়ে শুরু? $300 বাজেট না থাকলে তার তো বিজনেসে আসাই দরকার নেই ভাই। মান্থলি দুশো এক্স্যাক্টলি। ডলার মান্থলি যদি এক 200 $300 বাজেট না থাকে, তার কি বিজনেস আসার দরকার আছে? বস, দরকার নেই। এক্ষেত্রে তো আমি ক্লায়েন্টকে বলতে পারি যে তার মানে টোটাল অ্যাড বাজেট কত, তখন তো আমি এখান থেকে আপনি পার্সেন্টেজ করে বের করে নিতে পারি। তাকে তো ওইভাবে তো আমি সত্যি এটা দেখাইতে পারি রিপোর্টটা, যে এটা এভাবে যাবে, এটা এভাবে যাবে। হুম। এখানে তো বস, আপনাদের এই কালকের মধ্যে হোমওয়ার্কটা জমা দিবেন শনিবারে, অথবা কালকেও আমি ক্লাস নিতে পারি, হ্যাঁ? শনি এবং রবিবার মাস্ট ক্লাস নিব, মাথায় রেখে। বস বস আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আম, আপনি যে বললেন যে অ্যাড সেট আরেকটা করব, দুটো অ্যাড সেট করতে পারি। ধরেন দুইটা অডিয়েন্সকে আমি ইয়ে করলাম। তো বাজেটটা কিভাবে করব? ধরেন আমি ক্যাম্পেইন লেভেলে দিলাম হচ্ছে ডেইলি $5 সেল। তো এখন $5 অ্যাড সেট যদি দুইটা হয়, তাহলে কি মানে একটা অ্যাড সেট
আহ $5 $5 করে, তখন কি $10 নিবে? না, মানে কেটে নিবে কি $10 প্রশ্ন করবো, এরকম? আপনার অ্যান্সারটা দিতে হবে। খুব দারুণ প্রশ্ন করেছেন। আচ্ছা বলেন তো আপু, এবিও আর সিবিও কি? ক্যাম্পেইন বাজেট অথবা যে বস, বাজেট জি জি বস। মানে বস কি? ওইটা আমি, স্যার ওটা হচ্ছে একই, আহ, আহ, মানে আমি একই ইয়ে দিব, অ্যাড দিব, হয়তো আমি অডিয়েন্স চেঞ্জ করে দিব বা বাজেট চেঞ্জ করে দিব বা মানে কন্টেন্ট চেঞ্জ যখন করে আপনি দিব। অ্যাডস বানাচ্ছেন 100% আপনি দুইটা অডিয়েন্স দিবেন, তাতে কোনো সন্দেহ। একই অডিয়েন্স থেকে তো দুটো অ্যাড দেখা, একই অ্যাড একই অডিয়েন্সকে বারবার দেখালে তো নিজে নিজের কম্পিটিটর হয়ে যাবে। সেটা না, আমি বলছি যে জি মানে সিবিও কি আর এবিও কি। আমি ধরে নিচ্ছি 100% দুইটা অ্যাড সেট বানানো মানে 100% আপনি দুইটা অডিয়েন্স দিবেন। এখন সিবিও আর এবিও কি? স্যার, আপনি বলে দেন স্যার। দ্যাটস দ্য প্রবলেম। তার মানে এতদিন আমি যে এই জিনিসগুলো পড়ালাম, এর কোনো মানে হয়নি, এর কোনো মানে। ক্যাম্পের ক্যাম্পের বাজেট অপটিমাইজেশন আর হ্যাঁ, হলো অ্যাড সেট ক্যাম্পেইন বানাইতেছে। বাজেট স্যার অপটিমাইজেশন যদি আপনি স্যার আপনি $5, আপনার ক্যাম্পেইনে আপনি $5 বাজেট রাখবেন, সিবিওটা করে দেন, ও দুইটা অ্যাড সেটে যেটা ভালো পারফর্ম করে সেটাতে খরচ করে $5 উপরে যাবে। যদি আপনি এবিও করতে চান, কোনো সমস্যা নেই, আপনি একটাতে $2.5 দেন, একটা দেন, আপনার বাজেট $5 থাকলে অসুবিধা কোথায়? ঠিক কিনা স্যার? ওই জি ঠিক স্যার, আছে। উত্তরটা বুঝছি পেয়ে বুঝছি গেছি। স্যার, ওই এখন জিনিসগুলো বুঝছি পড়ায় স্যার। কোনো লাভ হয় নাই, সেটা আমি বুঝলাম আর কি। এই জন্য এর পরবর্তী ব্যাচ থেকে আমরা একবারে এখান থেকে শুরু করবো, যাতে এই প্রশ্নগুলো হয়ে আমাদের ইহা শুধু শুধু আমরা 2 মাস কষ্ট করেছি। ক্রিয়েট এ মেটা ক্যাম্পেইন প্ল্যান। কি কি থাকবে এখানে? এখানে কি কি থাকবে? এক, আপনার থাকতে হবে হচ্ছে, আপনি ফুল ইয়াটা, হ্যাঁ, মানে ফুল ইয়াটা আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, উইথ বাজেট এন্ড কন্টেন্ট। ঠিক আছে স্যার? এখানে দেখেন আমরা একটা সুন্দর একটা ইয়া দিয়েছি, যে ধরেন আর কি, আপনি বেশিও দিতে পারেন। ধরেন টোটাল যখন আপনি ক্যাম্পেইন প্ল্যানটা করবেন, এই যে আমরা টপ অফ দ্য ফানেলে আপনি ধরেন 20টা কন্টেন্ট তৈরি করেছেন। এই 20টা কন্টেন্ট, এখন একটা কন্টেন্ট হতে পারে রিলস, ধরেন একটা ভিডিও হতে পারে, 4টা সিঙ্গেল ইমেজ হতে পারে, তারপরে ধরেন আপনার স্টোরিতে যাবে। তার মানে আপনার কন্টেন্ট ফরম্যাট কি দেখেন, স্টোরি, রিলস বা ভিডিও, আর একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ। তো এখন আপনি হচ্ছে যে টোটাল 20টা ধরেন কন্টেন্ট বানাচ্ছেন এই ক্যাম্পেইনের জন্য। এই ক্যাম্পেইনে 20টা কন্টেন্টের ধরেন দুইটা ভিডিও বানাইলেন, বা আহ, দুইটা ভিডিও বানাইলেন, বা 3টা ভিডিও বানাইলেন, তারপরে হচ্ছে যে 3টা সিঙ্গেল ইমেজ বানাইলেন, 2টা স্টোরি রিয়া বানাইলেন সিঙ্গেল ইমেজ দিয়ে। ঠিক আছে স্যার? এখন ইয়াটা হলো যে এই কন্টেন্টের মধ্যে কি কি থাকবে, এই কন্টেন্টের মধ্যে কি, এই যে আপনি ভিডিও বানাইলেন, এই কন্টেন্টের মধ্যে আসলে কি, এরকম একটা প্রশ্ন থাকে না? ধরেন আপনি একটা, ওই যে এখন সুন্দর করে ধরেন আপনি আপনার ব্র্যান্ড স্টোরি বললেন, আপনি একটাতে পেইন পয়েন্টটা তুলে ধরলেন, আপনি একটাতে প্রবলেম আইডেন্টিফাই করলেন, সেটা সলিউশন দিলেন, যে ভাই, যেমন ধরেন আমরা স্কিন কেয়ারে যদি বলি, যে ভাই তোমার কি হচ্ছে যে ইয়া, মানে অ্যাওয়ার করতেছি, যে ভাই তোমার কি মুখের ব্রণ দীর্ঘদিন ধরে সারে না? ঠিক আছে ভাই, সলিউশন কি? তুমি এটা ব্যবহার করতে পারো। এছাড়াও তুমি তোমার ব্র্যান্ড স্টোরি বলতে পারো, যে ভাই আমরা ব্র্যান্ড স্টোরিটা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে ব্র্যান্ড স্টোরি, বাট এটা বড় বড় ব্র্যান্ড করে, ছোট ছোট ব্র্যান্ড খুব কম করে। বাট তারপর আপনি করতে পারেন যে ভাই স্কিন কেয়ার শপ, আমরা একদম বিদেশ থেকে অথেন্টিক স্কিন কেয়ার, আমরা ধরো ধরো আমি শুরু করতেছি, ধরো আমি ব্র্যান্ড স্টোরি যেভাবে বলে এগুলো আপনি চ্যাট জিপিটি ইয়া করবেন, দেখবেন যে খুব সুন্দর করে স্ক্রিপ্ট লিখে দিবে, যে ভাই আমি শুরু করেছি 2018 সালে, আমাদের ইচ্ছা ছিল যে বাংলাদেশের যে 6টা ঋতু, এখানে এক এক সময় এক এক সময় এক এক মানুষের ত্বক হয়, মানে ত্বকের ইয়া চেঞ্জ হয়। তো সেই ক্ষেত্রে আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট, বাট স্কিন কেয়ার প্রোডাক্ট এটা ব্যাপার হলো যে যদি আপনি আজে বাজে প্রোডাক্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার মুখের ত্বকের অনেক ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা বিদেশ থেকে জেনুইন প্রোডাক্ট আনবো, যেটা আপনার ত্বকের সাথে ফিট হয়, সেটা আপনি ইউজ করবেন। ঠিক আছে? এখন আমাদের প্ল্যান হলো, মানে ধরেন এরকম একটা ব্র্যান্ড স্টোরি। ঠিক আছে, কবে শুরু করলেন, মানে আপনি কে, মানে ব্র্যান্ড স্টোরি লেখার মূল বক্তব্য হলো আপনি কে, আপনি কি করেন, কিভাবে করেন, কাদের জন্য করেন, এই 4টার প্রশ্ন হলে ব্র্যান্ড স্টোরি হয়ে যায়। ঠিক আছে স্যার? এবার আপনি কে,
তারপরে স্কিন কেয়ার শপ শুরু করলেন। কি আপনি কে কাদের জন্য করতেছেন ভাই? যে সমস্ত মানুষের মুখে ত্বকে প্রবলেম আছে তাদের জন্য। কিভাবে করতেছেন? আমি বিদেশি প্রোডাক্ট এনে করতেছি, যাতে জেনুইন প্রোডাক্ট। হ্যাঁ, এবং কেন করতেছেন? কারণ হচ্ছে বাংলাদেশের ধরেন 6 ঋতু, বাট মানে আমি বলে দিচ্ছি জাস্ট আর কি, বাট আপনি এরকম স্ক্রিপ্ট লিখে দিতে ফেলতেছেন, কিন্তু আপনার এই বেসিক সেন্স থাকতে হবে যে ইউএসপি কি জিনিস, ব্র্যান্ড স্টোরি কি জিনিস। যদি এই সেন্স গুলো না থাকে তাহলে আপনি কখনোই স্ক্রিপ্ট, ওই চ্যাট জিপিটিতে স্ক্রিপ্ট দিবেন, ওই কাজের কাজ হবে না। ঠিক আছে, মানে আপনার মূল বেসিক, যে কারণে কিন্তু আপনাদের এই ক্লাসের শুরুতেই 2টা বই আমি জোর করেই পড়তে বলেছিলাম। মানে ক্লাস বারবার বলতাম যে এই জিনিসগুলো পড়ে, যে বেসিক মার্কেটিং সম্পর্কে জানা আর কি। হয়ে গেল আপনার ব্র্যান্ড স্টোরি। আপনি এবার একটা প্রবলেম হুক দিয়ে একটা ইয়ে করতে পারেন যে ভাই, তোমার মুখের ত্বক কি, মানে ত্বক কি সবসময় অয়েলি থাকে? ঠিক আছে ভাই, এই প্রোডাক্টটা ব্যবহার করো, তোমার ত্বক স্বাভাবিক হবে। এছাড়া ধরেন আপনি ইয়ে দিতে পারেন, আরো অনেক ধরনের ইয়া হতে পারে যে ধরেন আপনি এখানে এরকম দিতে পারেন যে এই প্রোডাক্টটা ব্যবহার করে ধরেন আপনার 95%, আমাদের যারা কাস্টমার আছে 95% কাস্টমার, বা 99.99, যেটা ইয়া বলে আর কি, লাইফ বয় বলে 99% জীবাণু পরিষ্কার করে। মানে 100% তো পৃথিবীতে কোনদিন সম্ভব না। আপনি বলে দিলেন 99.99% যাদের এই প্রোডাক্টটা ইউজ করে তারা ইয়া হয়েছে, এরকম হতে পারে। আরো বিভিন্ন ধরনের এই এই ইয়া তৈরি করার ইয়া আছে, বাট এটা তো আর আপনি তৈরি করতেছেন না, এটা অবশ্যই আপনাকে একটা কন্টেন্ট ক্রিয়েটর হেল্প নিতেই হবে। বাট আপনাকে আসলে বুঝে নিতে হবে অ্যাজ এ মার্কেটার, যে এই জিনিসটা, ও যে আমার কন্টেন্ট গুলো দিল, আমি যে একটা ক্যাম্পেইন স্ট্র্যাটেজি বানাইলাম যে ভাই আমার অ্যাওয়ারনেসে আমার এই 20টা কন্টেন্ট বানাবো টোটাল আমার ক্যাম্পেইনে, তার মধ্যে 10টা ক্যাম্পেইন আমার অ্যাওয়ারনেসে যাবে, এর মধ্যে এতগুলো ভিডিও, এতগুলো সিঙ্গেল ইমেজ, এতগুলো স্টোরিতে যাবে, এটাও সিঙ্গেল ইমেজ। বাট এখানে আমি কি কি তথ্য তুলে ধরলে অ্যাওয়ারনেস স্টেজে আমি মানুষের মানে অ্যাটেনশন গ্র্যাব করতে পারবো, তখন হচ্ছে আপনার এই বিষয়গুলো জানতে হবে। ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে ধরেন মিডিল অফ দ্য ফানেলে আপনি এই যে 30% কন্টেন্ট, টোটাল যে 20টা কন্টেন্ট তার মধ্যে 30%, মানে 6টা কন্টেন্ট আপনি বানাইলেন। এখানে আপনি কি কি তৈরি করতে পারেন দেখেন, টেস্টমোনিয়াল রিভিউ, মানে এখানেও একটা ভিডিও থাকতে পারে যে সামওয়ান আপনাকে দিয়ে রিভিউ দিচ্ছে, অথবা আপনি রিভিউ তৈরি করেছেন, সেটা হতে পারে। বিভিন্ন এআই টুল করতে পারেন। দ্যাট ইজ দ্য থিং, এখন অনেক এআই টুল হয়েছে, শুধুমাত্র রিভিউ মেক করার জন্য টুল আছে, মাথা নষ্ট হয়। তারপরে ধরেন ফিচার বেনিফিট দিয়ে, তারপরে ধরেন এই প্রোডাক্টটা কিভাবে ইউজ করবেন একটা দিলেন, সে ধরনের ইয়া হতে পারে। হ্যাঁ, আপনি কেন অন্যের থেকে আলাদা, ইউনিক সেলিং প্রপোজিশন, ইউএসপি যেটা, সেটা দিয়ে আমরা এখানে একটা কন্টেন্ট তৈরি করতে। তার মানে দেখেন, কন্টেন্ট কয়টা তৈরি করবেন এবং সেই কন্টেন্ট কিভাবে তৈরি করবেন। এখন আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ভালো জানেন, তখন আপনি বলতে পারবেন আর কি। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এই প্রোডাক্টটা কাদের জন্য, কেন এই প্রোডাক্ট, এই যে কথাগুলো, এই যে ইউএসপি দেখবেন তো 3টা ইয়ে আছে, ওই প্রথম ক্লাসে মনে বলেছিলাম, ভুলে গেছি আর কি। এই ইউএসপি দিয়েও একটা প্রোডাক্ট তৈরি করতে পারেন, যে কেন আপনার এই প্রোডাক্টটা মানুষ নিবে, কেন আপনি আরেকজনের থেকে আলাদা। তার মানে একটা টেস্টিমোনিয়াল রিভিউ হতে পারে, ফিচার বেনিফিট দিয়ে হতে পারে, তারপরে এইটা কিভাবে ইউজ করে সেটা দিয়ে হতে পারে। এরপরে হচ্ছে যে আপনি এই যে কম্পারিজন চার্ট, বা আপনি কেন আপনার প্রোডাক্টটা অন্যের থেকে আলাদা, অন্যান্য যে কোনো মার্কেটে হতে পারে। অনেক সময় বলতে পারেন ভাই স্কিন কেয়ার প্রোডাক্ট, যেমন এই যে এই স্যাস লেডি, এরা হচ্ছে যে বাংলাদেশের অথরাইজড, স্যাসলিডি বাংলা, এটা হচ্ছে বাংলাদেশের অথরাইজ, মানে স্যাসলিডির প্রোডাক্ট এরাই। তার মানে এই ক্ষেত্রে বলতে পারে যে ভাই আমি বাংলাদেশের অথরাইজ, তার মানে এই প্রোডাক্টের নকল প্রোডাক্টও তুমি পেতে পারো, যদি আসলটা পেতে চাও, অরিজিনালটা পেতে চাও, আমার কাছ থেকে নাও, হতে পারে। ঠিক আছে স্যার, এরকম আপনি তৈরি করবেন। এরপরে হচ্ছে যে কনভার্সনে হচ্ছে আমরা এই যে বাকি 15 to 20, মানে যা বাজেট তারই সেই অংশ, সেই পরিমাণ হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, বাট এই ক্ষেত্রে তো ধরো যে লিড জেনারেশন সাইট হলে এরকমই করি, বাট ইসের ক্ষেত্রে আমরা সাধারণত এই ইসে চলে যাই, ওইটারে কি বলে, ক্যারোজলে চলে যাই। ঠিক আছে স্যার, এখানে ধরো তুমি 3টা তৈরি করবা, কিভাবে তৈরি করবা, বিভিন্ন অফার দিলা, 5% ডিসকাউন্ট, অমক তমক, ভাই আজকে না আনলে তোমার জীবন শেষ, মাত্র 24 ঘন্টার জন্য অফারটা, এটা আর্জেন্সি ক্রিয়েট করা। ঠিক আছে স্যার, এইরকম আর কি। তারপরে একটা কিনলে একটা ফ্রি, বান্ডল অফার, এই ধরনের কন্টেন্ট তৈরি করতে হয় এখানে আর কি। তার মানে এখন আপনি কি এই কন্টেন্ট তৈরি করবেন? যদি আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন ভালো, বাট সাধারণত যাদের একটু ক্রিয়েটিভ সেন্স, ক্রিয়েটিভ সেন্স আপনারও থাকতে হবে, কিন্তু ধরেন একটা, যেমন আমাকে যদি কন্টেন্ট বানাতে বলতে হয়, আমি পারবো না ভাই, আমি বিরতিতে একটা ভিডিও বানাই ফেলতে পারবো, কিন্তু ওই এখন আমার
আমরা ওই যে প্রথম ক্লাসে কি বলেছিলাম, যে বিকাশের পেজটা যখন দেখলাম, ধরেন আপনি ভিও3 দিয়ে একটা ভিডিও তৈরি করে ফেললেন, একদম মানে 2 মিনিটের কাজ, মিড জার্নি অমুক তমক দিয়ে টিয়া মানে একটা ইমেজ ক্রিয়েটেড করা বা একটা ভিডিও ক্রিয়েট করা কোনো ব্যাপার না। কিন্তু ব্র্যান্ড যে গাইডলাইনটা আছে, ওই যে বিকাশের পেজে দেখছেন, বিকাশের কালার বাদে আছে, লাক্সের পেজ আমরা দেখেছিলাম প্রথম class। তার মানে ওইভাবে যখন করতে হয় তখন আপনার একটু ফটোশপের নলেজ দরকার, আপনার একটু ইলাস্ট্রেটর, একটু না ভালো নলেজ দরকার যদি একটা ফুল ব্র্যান্ড করতে চান। আপনার এই যে ক্যাপকাট এখন বর্তমানে হয়েছে, বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে ছিল, হ্যাঁ, এই জিনিসগুলোতে যদি নলেজ হয় তখন আপনি ভিডিওটা আপনার একদম ব্র্যান্ড গাইডলাইন মেনে তৈরি করতে, আদারওয়াইজ কি পারবেন? এখন আপনি এটা ধরেন যদি পারেন খুব ভালো কথা, না পারলে আপনার অবশ্যই ক্রিয়েটিভ এর কাছে হেল্প নিতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনাকে দিন শেষে বুঝে নিতে হবে যে ভাই, আমি যে টপ অফ দ্য ফানেলের কন্টেন্ট গুলো আমাদের তুমি বানাইলা, সেই কন্টেন্ট গুলো ঠিক আছে কিনা, তুমি যে মিডল অফ দ্য ফানেলের কন্টেন্ট গুলো তৈরি করলা, কন্টেন্ট গুলো ঠিক আছে কিনা, বা এরকম ঠিক আছে কিনা, ঠিক আছে স্যার। এবং আপনি ক্যাম্পেইন প্ল্যানিং বা স্ট্র্যাটেজির সময় আপনার মাথায় থাকতে হবে যে আপনি কতগুলো কন্টেন্ট কোথায় ইউজ করবেন, কতগুলো এই জিনিসগুলো, এবং ব্র্যান্ড গাইডলাইন মেনে টপ অফ দ্য ফানেলে এক একটা ফানেলে এক এক ধরনের টোন আমরা ইউজ করি, সেই টোন অনুযায়ী আমার কন্টেন্ট গুলো ঠিক আছে কিনা। এই জিনিসগুলো যখন করা হয়ে যাবে, তখন হচ্ছে যে আসলে আমরা ক্যাম্পেইন ক্রিয়েশনে যাবো, মানে পরের ক্লাস থেকে। ঠিক আছে স্যার? এখানে কারো কোনো প্রশ্ন আছে? বস, এই ক্রিয়েটিভ গুলো কি ক্লায়েন্ট দিয়ে দিবে? অবশ্যই মানে ক্লায়েন্ট, নাহলে আপনি ইমেজ বানায়, অথবা ভিডিও? অবশ্যই ক্লায়েন্টের দেওয়া উচিত, অথবা আপনি করে নিবেন, আপনার টিম দিয়ে ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিবেন। ঠিক আছে স্যার? এইটা কিন্তু হবে বস একটা এক্সেল শিট। আমি যেমন পড়ানোর জন্য এরকম করেছি, আপনি কি করবেন, কিছু কিছু করে এক্সেল শিট, কারণ এইটাই আপনি প্রেজেন্টেশন আকারে দেখাতে হবে। এইটা এক্সেল শিটে একটা ক্যাম্পেইন প্ল্যান, কন্টেন্ট প্ল্যান, বাজেটিং, মানে ওই যে 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 বিষয়গুলো এখানে থাকে, এই বিষয়গুলো খুব বহু সুন্দর করে ভাই আপনি নিজে একটা করবেন, তারপরে চ্যাট জিপিটির হেল্প নেবেন। বাট চ্যাট জিপিটির হেল্প আপনি নিতে পারেন, আপনি সুন্দর করে যদি বলেন, এখানে আপনি বলেন যে ভাই, ধর আপনি এখানে দিয়ে দিলেন যে ধরো আমরা, আপনি একটা হেল্প নেন, বাট একটু এক্সেল শিটে করেন সুন্দর করে আর কি, ভাল লাগবে। ধরেন আমাদের প্রোডাক্ট হচ্ছে, আমি ধরো সান কেয়ার, হ্যাঁ, এইটা ধরো আমার প্রোডাক্ট, ধরো আমার প্রোডাক্ট হচ্ছে সান কেয়ার। আপনি যদি বলেন, হ্যাঁ, যে আমার প্রোডাক্ট, ধরো আপনি লিখে দিলেন প্রোডাক্ট সান কেয়ার, হ্যাঁ, এখন সান কেয়ারের মধ্যে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। তো প্রোডাক্ট পেজ ইউআরএল ধরেন এটা, হ্যাঁ, তারপরে ধরেন আপনি বলে দিলেন যে আমার লোকেশন ধরেন বাংলাদেশ, হ্যাঁ, তারপরে ধরেন আহ আর কি দেওয়া যেতে পারে ভাই এই প্রোডাক্টের ক্ষেত্রে, আর কি কি ইনফো দিতে হতে পারে, আর কিছু দেওয়া দরকার না আপাতত। ধরেন এবার ধরেন আপনি যদি যদি বলেন যে ক্রিয়েট এ মেটা ক্যাম্পেইন, ক্যাম্পেইন স্ট্র্যাটেজি উইথ কন্টেন্ট স্ট্র্যাটেজি ফর, ধরো এখানে আমি লিখে দিই ক্রিয়েট ফানেল ওয়াইজ। এটা যদি করে দেন, ও কিন্তু আপনাকে একটা ডাটা দেবে। কিন্তু বর্তমান সময়ে একটা খুব দামি কথা হচ্ছে, দেখেন কি সুন্দর করে, হ্যাঁ, টার্গেট অডিয়েন্স অডিয়েন্স দিয়ে সুন্দর করে আপনাকে বলে দিচ্ছে অডিয়েন্স কারা হবে কি হবে, কিন্তু এইটা আপনি সুন্দর করে একটা এক্সেল শিটে করবেন। এই জিনিসটাই ক্লায়েন্টকে জাস্ট হচ্ছে আপনি দেখাবেন একটা এক্সেল শিটে, অথবা এখন ওই এক্সেল এক্সেল শিটে দেখালেই ভালো, বাট এখন অনেক প্রেজেন্টেশন তৈরি করারও টুল আছে, হ্যাঁ, ওই যে গামা ফামা অমুক তমুক আছে না, বাট সেটা প্রেজেন্টেশনে পড়ে যান, আপনি একটা এক্সেল শিটেই প্রেজেন্টেশন আকারে এই জিনিসটাই সুন্দর করে আপনি একটা ইয়া করেন, করে সেখানে আপনার কতগুলো কন্টেন্ট হবে, হ্যাঁ, যেমন এখানে যেমন কতগুলো কন্টেন্ট হবে সেটা বলেনি, আপনি পরবর্তীতে ব্রেকডাউন করেন যে কতগুলো ধরেন আপনি কতগুলো কন্টেন্ট, কতগুলো মানে কতগুলো কন্টেন্ট হবে, সাজান কতগুলো কন্টেন্ট ক্রিয়েট করতে আপনি বাংলাদেশে লেখেন, অথবা লেখেন হাউ মেনি কন্টেন্টস উই হ্যাভ টু, আমি সুন্দর করে বসে আমি যা ক্লায়েন্টকে বলবো উই হ্যাভ টু মেক
ফর ফর টোফু, এইভাবে বলে দেন নাকি, টোফু, বোফু, সরি, মোফু এন্ড বো। সে সুন্দর করে বলে দিবে, ঠিক আছে, সে সুন্দর করে বলে দিবে। আচ্ছা, দেখেন সুন্দর করে সে বলতেছে কিন্তু, ঠিক আছে। এবার ধরেন যে সুন্দর করে বলে দিল, এবার আপনি তাকে প্রশ্ন করেন আবার যে হোয়াট টাইপ অফ কন্টেন্ট শুড বি বেস্ট ফর টোফু, মোফু এন্ড, ধরেন আপনি বলেন, ও কিন্তু আপনাকে আইডিয়া দিবে। হ্যাঁ, প্রোডাক্টের নাম বলে দিচ্ছেন, এখনো আপনাকে আইডিয়া দিবে। হ্যাঁ, সো তখন হচ্ছে যে হুম, আপনাকে আইডিয়া দিবে। হ্যাঁ, এরপরে ধরেন আপনি কন্টেন্টে চলে গেলেন। হ্যাঁ, যে ওই যে আমাদের সিআরও কোর্সটা যারা আচ্ছা এখানে না বলাই ভালো, বাট ওখানে হচ্ছে ধরেন একদম মানুষের হিউম্যান সাইকোলজি বুঝে এখানে আমরা কিভাবে করতে পারি, ওখানে কিছু ফ্রেমওয়ার্ক আছে যেভাবে ক্যাপশন কপি হেড আমরা পরবর্তীতে দেখবো না, সমস্যা নেই। সো এইভাবে করেন, করে সুন্দর করে একটা এক্সেল শিট বানান। এক্সেল শিট বানায়া নেক্সট টাইম আমার কাছে প্রেজেন্টেশন দিবেন। আপনি যে কোনো প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। আপনি স্কিন কেয়ার সিলেক্ট করতে পারেন, আপনি বদনা বিক্রি করতে পারবেন, আপনি বালতি বিক্রি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যাই বিক্রি করেন সেই প্রোডাক্টটাকে টার্গেট করে সুন্দর করে একটা এক্সেল শিট তৈরি করলে, ওই এক্সেল শিট আমি নেক্সট ব্যাচ থেকে দেখাবো। যে ভালো প্রেজেন্টেশন তৈরি করতে হবে তার মানে এক্সেল শিটে সুন্দর করে প্ল্যানিং, ভাই প্লিজ চ্যাট জিপিটি দিয়ে করেন না, আপনি একটা সাজান, আপনি এখানেও চ্যাট জিপিটি বললেও সুন্দর করে দিবে, বাট আপনি সুন্দর করে নিজে একটা করেন, এই ক্রিয়েটিভিটিটা ভিতরে রাখেন, এর পরবর্তীতে আপনি চ্যাট জিপিটি দিয়ে করবেন, ঠিক আছে। এই প্রেজেন্টেশনটা আমরা নেক্সট ব্যাচ থেকে ওই টেমপ্লেটটা সবাইকে দিয়ে দেবো, ঠিক আছে স্যার। হ্যালো, ঠিক জি আছে, স্যার, ঠিক আছে। জি এটা করতে হবে। কয়জন করবেন বলুন তো? স্যার, আপনার নেক্সট ক্লাসের আগেই আর কি সাবমিট করব। ভেরি গুড, এইটা যদি করতে পারেন, এবং এই ওভারঅল এই প্রেজেন্টেশনটা, আজকের যে ক্লাসটা, এই প্রেজেন্টেশনটা যখন দিবেন, কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে না যে ভাই আমার সেল দরকার, তাকে বোঝায় বলতে হবে। বস, এই প্রেজেন্টেশনটাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব? হুম, ও হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেন, অসুবিধা নেই, অথবা হোয়াটসঅ্যাপেও দিয়ে দিতে পারেন, অসুবিধা ভাই আপনার একজন প্রেজেন্টেশন দেখে একজন হেল্প পাক, অসুবিধা কি আছে? আপনার যেখানে স্থানে সেখানে দিয়ে দিবেন, কিন্তু আমাকে দেখাতে হবে। আমি এলো পাথারি একজনকে ডেকে বলবো যে ভাই তোমার প্রেজেন্টেশনটা আমাকে দেখাও, এবং আমাকে একটা প্রেজেন্টেশন দেখাও, ঠিক আছে স্যার। আপনার এই প্রেজেন্টেশন দেখে বলবো আমি যে আপনি পরবর্তীতে কাজ পাবেন কি পাবেন না, আমাকে একটা প্রেজেন্টেশন দিয়ে দেখাতে হবে নেক্সট ক্লাসে যে কোনো একজন। এদের আমরা ফেসবুক গ্রুপে একটা পোস্ট করেছিলাম, দেখেছিলেন কিনা জানি না, যে 2টা কোম্পানি লোক নিতে চেয়েছে, অবশ্য তারা নিয়েছে। নীলাদ্রি, ওইটা কি হয়েছিল কথা পরে? স্যার ওটা হয়েছে এবং ওটাতে কাজ করতেছি স্যার, মানে চলতেছে আর কি, ভেরি 13 গুড। দিন ধরে চলতেছে স্যার, তো আপনাকে বলছিলাম মেসেজে। আমি চলতেছে স্যার। একটু ব্যস্ত ছিলাম, জি জি দেখেন। হ্যাঁ, 2জন লোককে, 2টা কোম্পানি, একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট এবং গুগল অ্যাড এক্সপার্ট, একটা নীলাদ্রি গেছে এই ব্যাচ থেকে, যে আমাদের নীলাদ্রির সাথে আছে, আরেকটা গেছে আরেকজন আর কি। তো আমি সেখানে স্যার, বলেছিলাম আপনাকে ধন্যবাদ কোম্পানির লোক স্যার, নিবে, আপনাকে ধন্যবাদ স্যার। এমন ভাবে কমেন্টটা করবেন যাতে দেখে আমি বুঝতে পারি যে আপনি কাজটা পারেন। দেখবেন ম্যাক্সিমাম লেক্স আই এম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড, কেউ একজন সেম প্রশ্নটা চ্যাট জিপিটি করছে, ওইটা হুবহু কপি করে দিচ্ছে, সেটাও বুঝছি। সো কেন আপনি কাজ পান না ওটা বোঝা যায়, এটা নেক্সট ক্লাসে আপনার প্রেজেন্টেশন দেখে বোঝা যাবে। হিউজ কাজ আছে, কিন্তু কেন আপনি পাবেন সেটা বোঝা যাবে। তার বাস্তব প্রমাণ, কারণ নীলাদ্রি ওই পোস্টটা করেছে, ওর কমেন্টটা দেখে আমার ভালো লাগছে, দ্যাটস ওয়াই আমি ওকে রেফার করেছি, এবং ওর জবটা হচ্ছে 13 দিন ধরে করতেছে। আমি ওই পোস্টে নিয়ে একটা ভিডিও বানাবো যে কেন আপনি জব পান না, এই শিরোনামে, ঠিক আছে স্যার। এই প্রেজেন্টেশনটা যে বানিয়ে নেক্সট ডে যে দিবে, যদি ভালো দিতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনি কাজ পাবেন কি পাবেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো বায়ারকে মোটিভেট করতে পারবেন। বেঁচে থাকলে কথা হবে স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।